আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আইসিটি এক্সপ্রেসের ব্র্যান্ড নিউ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আইসিটি বইয়ের অধ্যায় ২ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই চ্যাপ্টারের যাবতীয় কনসেপ্ট এবং তারপরে এই চ্যাপ্টারে থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার সলিউশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের এই চ্যাপ্টারের একদম শুরুর দিকেই ডেটা কমিউনিকেশন সিস্টেমের একটা পরিচয় দেওয়া আছে। তো ওই পরিচয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে খুবই বেসিক একটা কনসেপ্ট সিগন্যাল এটার ব্যাপারে কিছু কথা বলে নেই। তো সিগন্যালের আইডিয়াটা হচ্ছে যে তুমি যেই ক্যারিয়ারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা মেসেজকে পাস করো সেই ক্যারিয়ারকে আমরা বলতে পারি হচ্ছে সিগন্যাল। এখন এই সিগন্যাল যে ক্যারিয়ারটা আছে এটা ২ রকম হতে পারে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ তুমি, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আরেকটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো পার্থক্যটা কোথায়? দুইজনই কিন্তু হচ্ছে মেসেজ ক্যারি করতেছে। সময়ের সাথে, সাথে তাদের যে মেসেজের যেই কনটেন্ট সেটা চেঞ্জ হচ্ছে। বাট পার্থক্যটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে কনটেন্ট ভ্যালু যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে। যেমনটা তুমি এখানে একটা এরকম বক্ররেখা দিয়ে দেখতে পাচ্ছ যে বিভিন্ন সময়ে আমাদের সিগন্যালের ভ্যালু বিভিন্ন রকম এবং এটা কিন্তু নিরবিচ্ছিন্ন কিছু ভ্যালু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে? এবং তুমি কখনোই এই এনালগ সিগন্যালের ক্ষেত্রে তার সিগন্যাল ভ্যালু কতগুলো এটা কিন্তু কখনো কাউন্ট করে বলতে পারবে না। কারণ এখানে অসীম সংখ্যক ভ্যালু হতে পারে। তুমি কখনোই ডিসক্রিট কিছু ভ্যালু, বিচ্ছিন্ন কিছু ভ্যালু দিয়ে এনালগ সিগন্যালকে প্রকাশ করতে পারবা না। এটা হচ্ছে এনালগ সিগন্যালের বৈশিষ্ট্য। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি ডিজিটাল সিগন্যালের কথা বলো, তাহলে এখানে তুমি দেখতে পাবা যে সময়ের সাথে, সাথে সিগন্যালের মানটা নির্দিষ্ট কিছু মানের মাধ্যমেই পরিবর্তিত হচ্ছে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সিগন্যাল ভ্যালু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন মান, নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন মান, নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন মান। তো এক্ষেত্রে আমরা কিন্তু গণনা করে বলতে পারবো যে আমাদের সিগন্যাল ভ্যালু মোট কতগুলো। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল আমরা যেভাবে দেখে অভ্যস্ত সেটা হচ্ছে এরকম। কম্পিউটারে আমরা যে সিগন্যালটা ইউজ করে থাকি সেই সিগন্যালের যে ভ্যালু সেটা হচ্ছে আমরা এভাবে দেখে অভ্যস্ত। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের সিগন্যাল ভ্যালু কিছু সময় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কিছু সময় একটা নির্দিষ্ট মান ধারণ করতেছে। আবার কিছু সময় এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে 0, আবার কিছু সময় হচ্ছে 1। তাহলে যেভাবে কন্টিনিউয়াসলি 0, 1, 0, 1 এইভাবে হচ্ছে আমাদের সিগন্যাল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র ২ টা ভ্যালুর মধ্যে আমাদের সিগন্যালটা চেঞ্জ করতেছে। ঠিক আছে? 0 আর 1 এটাকে আমরা হচ্ছে বাইনারি ভ্যালুও কিন্তু বলি 0 আর 1 কে। তো এটাই হচ্ছে কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা কাজ করে। ঠিক আছে? ওকে। তো আমরা সিগন্যাল বোঝার পর এখন চলে যাচ্ছি আমাদের কমিউনিকেশন সিস্টেমের আলোচনায়। তো কমিউনিকেশন সিস্টেম বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যে আমরা ডেটা এক পাশ থেকে আরেক পাশে পাঠানোর সময় আসলে এখানে কারা, কারা দায়ী থাকে এই ডেটার আদান-প্রদানে আমরা একটু দেখে নেই। তো ধরো তুমি কোনো একটা টেক্সট মেসেজ কাউকে পাঠাবা। তো তুমি পাঠাচ্ছ, তুমি হচ্ছে সোর্স, তোমার কাছ থেকে হচ্ছে মেসেজটা যাচ্ছে। তো তুমি যে মেসেজটা পাঠাবা, এই মেসেজটা তোমাকে তো একটা ডিভাইস ইউজ করে পাঠাতে হবে, তাই না? তুমি ধরো যে ফোনে একটা মেসেজ টাইপ করছো, এরপর সেন্ড বাটনে ক্লিক করলা। তো তোমার মোবাইলটা হচ্ছে এখানে সোর্স হিসেবে কাজ করতেছে। এরপর তুমি যে মেসেজটা জেনারেট করলা, এই মেসেজটা তোমার ডিভাইসে যখন থাকবে, তখন এটা কিন্তু ডিজিটাল সিগন্যাল হিসেবে থাকবে। বিকজ তোমার ডিভাইসটা একটা ইলেকট্রনিক ডিভাইস, আর ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র ডিজিটাল সিগন্যাল হচ্ছে সে ধারণ করতে পারে। তো আমাদের এখানে মোবাইলের মধ্যেই ডিজিটাল সিগন্যালটা হচ্ছে জেনারেট হলো। এরপর এই সিগন্যালটাকে একটা ডিভাইসের মধ্যে দিয়ে পাঠানো হবে যেটাকে আমরা বলতেছি ট্রান্সমিটার। তো এই যে যতগুলো এরকম বক্স, বক্স দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন সিস্টেমের একেকটা কম্পোনেন্ট। সোর্স যেরকম একটা কম্পোনেন্ট ছিল যেখান থেকে আমাদের মেসেজটা জেনারেট হচ্ছিল, ট্রান্সমিটার একটা কম্পোনেন্ট। তো ট্রান্সমিটারের কাজটা হচ্ছে যে ও হচ্ছে এই জেনারেট হওয়া ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেয়। জেনারেট হওয়ার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেয়। তো এই অ্যানালগ সিগন্যালকে এরপর হচ্ছে আমরা ট্রান্সমিশন সিস্টেমের থ্রুতে আমরা হচ্ছে পাস করতে দেই এবং সিগন্যালটা হচ্ছে তোমার সোর্স থেকে আল্টিমেটলি ডেস্টিনেশনের কাছে চলে যায়। ঠিক আছে? তো ডেস্টিনেশনের এন্ডে হচ্ছে দেখো একটা রিসিভার থাকে।
রিসিভার হচ্ছে ট্রান্সমিটারের উল্টো কাজটা করে, অর্থাৎ ও হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দেয় এবং ফাইনালি মেসেজটা হচ্ছে ডেস্টিনেশনের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে এই যে আমি যতগুলো বক্স এখানে দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের এই কমিউনিকেশন সিস্টেমের একটা কম্পোনেন্ট। তো টোটাল কয়টা কম্পোনেন্ট আছে মনে রাখবা? টোটাল 5 টা কম্পোনেন্ট আছে। এই যে সোর্স, ট্রান্সমিটার, ট্রান্সমিশন সিস্টেম, রিসিভার, ডেস্টিনেশন। তোমার এখানে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা মাঝখানে এই কনভার্সনটা কেন করলাম ডিজিটাল থেকে অ্যানালগে, আবার রিসিভার এন্ডে গিয়ে অ্যানালগ থেকে ডিজিটালে? তুমি যদি খেয়াল করে দেখো আমাদের সিগন্যালটা যতক্ষণ ট্রান্সমিশন সিস্টেমে ছিল, সেটা হতে পারে ওয়্যার্ড ট্রান্সমিশন বা ওয়্যারলেস ট্রান্সমিশন সিস্টেম। যতক্ষণ আমাদের সিস্টেম ট্রান্সমিশনের যতক্ষণ আমাদের সিগন্যাল ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে ছিল, ততক্ষণ আমরা এটাকে কিন্তু হচ্ছে অ্যানালগ হিসেবেই রেখেছি। এর কারণটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল হচ্ছে তোমার খুব সহজে করাপ্টেড হয়ে যায় না বা ডিস্টর্টেড হয়ে যায় না। ডিজিটাল সিগন্যাল খুব সহজেই ডিস্টর্টেড হয়ে যায়। ঠিক আছে? এই কারণে আমরা ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে অ্যানালগ সিগন্যালকে পাস করে থাকি। ওকে। তো এই যে আমাদের এখানে ৫ টা কম্পোনেন্ট ধরে, ধরে পয়েন্ট করে দিয়ে দেওয়া আছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম। আমরা চলে যাচ্ছি এখন ব্যান্ডউইথ এর আলোচনায়। তো প্রথমেই আমরা জেনে নেই ব্যান্ডউইথ শব্দটা দিয়ে কি বোঝানো হয়। তো ডেটা ট্রান্সমিশনের সময় আমরা ডেটা ট্রান্সফার রেটটা পরিমাপ করি ব্যান্ডউইথ নামক এই রাশির সাহায্যে। এই ব্যান্ডউইথকে আমরা যদি একটু সূত্রের মাধ্যমে লেখার চেষ্টা করি তাহলে এটা আসবে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু ডেটা ট্রান্সফার হয়েছে, অর্থাৎ মোট ডেটার পরিমাণ ডিভাইডেড বাই ওই ডেটা ট্রান্সফার হইতে কতটুকু সময় লাগছে, অর্থাৎ মোট সময়। তাহলে আমাদের ব্যান্ডউইথ কিন্তু একটা ডেটা ট্রান্সফার রেট, যেটা বোঝায় যে তোমার একক সময়ে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে কতটুকু ডেটা ট্রান্সফার হয়েছে। ঠিক আছে? এর একককে আমরা সাধারণত বিটে প্রকাশ করে থাকি এই ব্যান্ডউইথ লেখার সময়। আর সময়কে তো আমরা সেকেন্ডেই প্রকাশ করি। তো ব্যান্ডউইথের যে এককটা দাঁড়ায়, যেটা আমরা সচরাচর ইউজ করি সেটা হচ্ছে এই যে উপরে বিট নিচে সেকেন্ড, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে তোমার বিট বাই সেকেন্ড, বা এটাকে আমরা অনেক সময় বলি বিট পার সেকেন্ড, এই যে যেটার শর্ট ফর্মটা হচ্ছে বিপিএস। ঠিক আছে? এই যে এখানে এগুলো লেখা আছে, একটু দেখে নিও যে আমাদের ডেটা ট্রান্সমিশনের সময় যে রেটগুলো আমরা ব্যবহার করি এগুলা কোনটার সাথে কোনটার সম্পর্ক কিরকম। তো এটা তো গেলো ব্যান্ডউইথের পরিচয়। এখন আমরা যদি আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কাজের জন্য আমরা যে ব্যান্ডউইথ গুলো নিয়ে কাজ করি তাদের একটা প্রকারভেদ দেখি। তো আমরা মোটামুটি ৩ ভাগে হচ্ছে আমাদের ব্যান্ডউইথকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা ভয়েস, একটা হচ্ছে ব্রড। আমাদের কোনো একটা ট্রান্সমিশনের ব্যান্ডউইথ যদি হচ্ছে ৪৫ থেকে ৩০০ বিপিএস এর মধ্যে থাকে, তখন এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে ন্যারো ব্যান্ড। আগেকার দিনে যে টেলিগ্রাফ মেশিন ইউজ করা হইতো, ওখানে কিন্তু হচ্ছে তোমার এই ন্যারো ব্যান্ডউইথ ইউজ করা হইতো। ঠিক আছে? এরপরে আসো ভয়েস ব্যান্ড। কোনো একটা সিস্টেমের ব্যান্ডউইথ যদি হচ্ছে তোমার ৯৬০০ বিপিএস, বা এটাকে আমরা কিলোবিট পার সেকেন্ড এককে লিখতে পারি 9.6, এরকম যদি হয় তখন ওই ব্যান্ডউইথ অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে ভয়েস ব্যান্ড। আমরা যখন টেলিফোনে কথা বলি তখন এই ব্যান্ডউইথ আমরা পেয়ে থাকি। আর এরপরে আছে হচ্ছে আমাদের ব্রডব্যান্ড, যার মানটা থাকে হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড থেকে শুরু করে এর উপরে যত পর্যন্ত যাওয়া যেতে পারে। তো এই ব্রডব্যান্ডটা হচ্ছে আমরা যখন ইন্টারনেট ইউজ করি তখন এই রেঞ্জের ব্যান্ডউইথ আমরা পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে আমরা ৩ টা ক্লাসিফিকেশন দেখলাম ব্যান্ডউইথের উপর বেস করে। এখন আমরা যদি একটু সামনে আগাই, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে যেখানে বলা হচ্ছে ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয়। তো আমরা একটু আগেই ন্যারো ব্যান্ডের জন্য রেঞ্জটা দেখেছিলাম ৪৫ থেকে ৩০০। এখানে দেখো আমাদের ৩০০ আছে। তাহলে এইটাকেই কিন্তু হচ্ছে আমরা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে দেখাবো। ওকে। এরপর আমাদের একটা খুব সুন্দর কনসেপ্টের উপরে ম্যাথ আছে, যেটা আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আলোচনার উপর বেস করে করব। তো আমি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের আলোচনাটি একটু করে নেই, তারপরে আমরা এই প্রবলেমটা দেখব। ঠিক আছে? ওকে। তো আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড যেটা আছে এটা মূলত ২ রকম। ডেটা ট্রান্সমিশন মেথড বলতে আসলে যেটা বোঝাচ্ছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ডেটা ট্রান্সফার করব, তখন ডেটাগুলো তো হচ্ছে তোমার ওই সিগন্যালের মাধ্যমেই পাস করবে। আর ওই সিগন্যালের যে একেকটা ক্ষুদ্র, ক্ষুদ্র একক ওইটাকে আমরা বলি হচ্ছে বিট, তাই না? বিট, যে একেকটা বিট পাস হচ্ছে। তো এই যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর সময় কিছু বিট ট্রান্সফার করতেছি, এই বিটগুলো কিভাবে যাচ্ছে তার উপর বেস করে আমরা
এই যে নতুন একটা আলোচনা করি যেটাকে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। তো এই ডেটা ট্রান্সমিশন মেথড ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে তোমার সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার এই যে এখানে দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে যে আমাদের সেন্ডার থেকে রিসিভারের দিকে যতগুলো বিট পাঠানো দরকার সবগুলো বিট একসাথে আমরা পাঠিয়ে দেই। তাহলে কি করা হয় এখানে একটু দেখে রাখো যে আমাদের এইটা যদি সেন্ডার হয় আর এটা যদি হচ্ছে আমাদের এই পাশে যদি এটা রিসিভার হয়, তাহলে আমাদের সেন্ডার থেকে রিসিভারের দিকে যত সংখ্যক বিট পাঠানো দরকার সবগুলো বিট আমরা একসাথে পাঠিয়ে দিচ্ছি এবং তার জন্য আমাদের বিট সংখ্যক পরিমাণ তার লাগতেছে এখানে। তুমি যদি খেয়াল করো আমাদের সেন্ডার থেকে রিসিভারের দিকে টোটাল 4টা বিট পাঠানো হয়েছে, যার জন্য এখানে আমাদের টোটাল 4টা তার লাগতেছে। অর্থাৎ এখানে হচ্ছে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সেন্ডার থেকে রিসিভারের কাছে সবগুলো বিট একসাথে পাঠিয়ে দিতে পারতেছি। বাট এখানে তার অনেক লাগতেছে, এই কারণে হচ্ছে আমাদের এখানে খরচটা একটু বেশি হয়। ঠিক আছে? দেখো এই জিনিসগুলোই কিন্তু এখানে লেখা আছে। তো মনে রাখবা আমাদের ডিসটেন্সটা যদি কম হয় সেক্ষেত্রে এটা আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবো। কারণ অল্প ডিসটেন্সের জন্য তোমার তারের কস্টটা খুব বেশি হবে না এবং তুমি খুব ফাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারবা। সো এটা হচ্ছে ডিসটেন্স কম হইলে ভালো। তো এটা কোন জায়গায় ইউজ করা হয় রিয়েল লাইফে? এই যে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে যে মূলত আমাদের কম্পিউটারের ভেতরে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের কাছে যখন কোনো ডেটা ট্রান্সফার করা হয়, লাইক ধরো যে সিপিইউর থেকে হচ্ছে মেমোরি স্টোরেজ ডিভাইসের দিকে কোনো একটা ডেটা ট্রান্সমিশন হবে, ওই ক্ষেত্রে কিন্তু আমরা প্যারালাল ট্রান্সমিশনটা ইউজ করব। এরপর আমরা আরেকটা যে এটা তো আমরা দেখলাম প্যারালাল, এরপরে আমরা আরেকটা দেখব সেটা হচ্ছে সিরিয়াল। তো সিরিয়ালের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা একবারে সবগুলো ডেটাকে একসাথে না পাঠিয়ে আমরা একটা তারের মধ্য দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে বিট বাই বিট পাঠাবো। ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে একটু এঁকে দেখানোর ট্রাই করি, এটা ধরো আমাদের সেন্ডার, এটা ধরো আমাদের রিসিভার। ঠিক আছে? তো আমরা যেটা করব আমরা হচ্ছে এখানে একটা সিঙ্গেল তারের ভেতর দিয়ে আমরা হচ্ছে আমাদের সবগুলো বিট একটা একটা করে পাঠাবো। এই যে দেখো আমাদের যতগুলো বিট পাঠানো দরকার আমরা একটা সিঙ্গেল তার দিয়ে একটা একটা করে বিট পাঠাবো। ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। এটার কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কোথায় আমরা এটা ইউজ করে থাকি। তো মনে রাখবা যে সকল জায়গায় তোমার ডিসটেন্সটা বেশি, অর্থাৎ বেশি ডিসটেন্সে যদি তোমার হচ্ছে ডেটা পাঠানো লাগে তখন কিন্তু হচ্ছে এই সিরিয়াল ট্রান্সমিশনটাই তোমার জন্য উপযোগী হবে। ঠিক আছে? এই সিরিয়াল ট্রান্সমিশনকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? কিসের উপরে? কিসের উপর ভিত্তি করে? তো মনে রাখবা সিরিয়াল ট্রান্সমিশনকে আমরা বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ৩ ভাগে ভাগ করতে পারি। বিট সিঙ্ক্রোনাইজেশন। এই ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলতেছি। বিট সিঙ্ক্রোনাইজেশনটা হচ্ছে যে আমার সেন্ডার আর রিসিভার যেই সময় ব্যবধান নিয়ে ডেটা পাঠাচ্ছে এবং রিসিভ করতেছে সেই সময় ব্যবধানগুলো যদি সমান হয় তাহলে এটাকে আমরা বলতে পারি যে তাদের মধ্যে একটা বিট সিঙ্ক্রোনাইজেশন আছে। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় তোমাদেরকে সিঙ্ক্রোনাইজেশনটা বুঝাই, আমি যদি বলি তোমার ঘড়ি আর আমার ঘড়ি সিঙ্ক্রোনাইজড, এর অর্থ হচ্ছে এখন আমার ঘড়িতে যেই সময় আমি পাচ্ছি তোমার ঘড়িতেও তুমি একই সময় পাচ্ছ। এরকমটা হলে আমি বলতে পারবো আমার ঘড়ি আর তোমার ঘড়ি সিঙ্ক্রোনাইজড। তো বিট সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেন্ডার এক বিট পাঠানোর পর আরেক বিট যতটুকু সময় ব্যবধানে পাঠাবে রিসিভারও একই সময় ব্যবধানে পরপর ২টা বিট রিসিভ করবে। এই ব্যাপারটাকে আমরা বলতেছি বিট সিঙ্ক্রোনাইজেশন। তাহলে এই বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের সিরিয়াল ট্রান্সমিশন মেথডকে ৩ ভাগে ভাগ করতেছি। যার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তো নাম থেকেই বোঝা যাচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মানে এর মধ্যে সিঙ্ক্রোনাইজেশনের কোনো বালাই নাই। তাহলে কি হয়? এখানে হচ্ছে তোমার ডেটাগুলো অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে, অর্থাৎ যখন তোমার কাছে ডেটা আসবে অর্থাৎ সেন্ডারের কাছে যখন ডেটা আসবে ও তখনই পাঠাবে। ওর কোনো ঠিক ঠিকানা নাই যে ২ সেকেন্ড পর পরই ডেটা পাঠাইতে হবে বা ৫ সেকেন্ড পর পরই ডেটা পাঠাইতে হবে। এরকম কোনো ও নিয়ম মেনে চলে না। ওর কাছে যখন ডেটা আসে ও তখনই রিসিভারকে সেটা পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে আমার অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তো এইখানে যেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য সেটা হচ্ছে এই অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের ডেটাগুলো হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে পাঠানো হয়। অর্থাৎ
একটা ক্যারেক্টার যখন তোমার কাছে আসে তখন তুমি সেটা রিসিভারের কাছে পাঠিয়ে দাও। ক্যারেক্টার বলতে কি বুঝি মনে রাখবা, একটা ক্যারেক্টার হচ্ছে ৮ বিটের সমষ্টি। একটা ক্যারেক্টার হচ্ছে ৮ বিটের সমষ্টি বা ১ বাইট। তাহলে তোমার কাছে যখন ৮ বিট ডেটা একসাথে থাকবে, অর্থবহ ৮ বিট ডেটা যখন তোমার কাছে একসাথে থাকবে, তখন তুমি সেটাকে রিসিভারের কাছে পাঠিয়ে দেবা। এইজন্য এটাকে বলা হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন। এই আমাদের এই অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মেথডকে কিন্তু এটা বলা হয়। আর এখানে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে ট্রান্সমিশনটা হওয়ার কারণে আমাদের এক্সট্রা কিছু বিট পাঠানো লাগে। সেটা কেন? সেটা হচ্ছে আমরা যে বিটটা পাঠাচ্ছি, ৮ বিটের একটা ডেটা যে আমরা রিসিভারকে পাঠাচ্ছি, রিসিভার যেন বুঝতে পারে যে আমাদের এই ৮ বিটের ডেটা আমাদের এই ৮ বিটের ডেটা একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হইছে। এই যে এখান থেকে শুরু হইছে এবং এখানে গিয়ে যে শেষ হইছে, এটা যেন বুঝতে পারে। আমি হয়তোবা ডিরেকশনটা চেঞ্জ করে ফেলছি। আমাদের হচ্ছে একটু উল্টাবে। যেহেতু ডেটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ডান থেকে বামে যাচ্ছে, এই কারণে এইটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ডাটার শুরু। আর এটা হচ্ছে শেষ। তো এই যে আমাদের একটা ৮ বিটের ডেটা যখন সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে, তখন রিসিভার যেন বুঝতে পারে যে ডেটা এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে গিয়ে শেষ হচ্ছে। এটা যেন বুঝতে পারে, এই কারণে আমাদের মূল ডেটার সাথে অতিরিক্ত কিছু ডেটা পাঠাতে হয়। এগুলোকে আমরা বলি হচ্ছে স্টার্ট বিট এবং স্টপ বিট। তো মনে রাখবা, আমরা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে সচরাচর যেটা করি, অতিরিক্ত একটা স্টার্ট বিট নেই এবং ২টা স্টপ বিট নেই। তাহলে মনে রাখবা, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে তোমার মূল ডেটা একটা ক্যারেক্টার বা ৮ বিট হইলেও সেখানে কিন্তু তোমাকে ৩ বিট অতিরিক্ত পাঠাতে হয়। তাহলে মোট কত বিট পাঠাতে হচ্ছে আমাদের বলতো? আমাদের মোট ডেটা কিন্তু এখানে 8 প্লাস 3 অর্থাৎ ১১ বিট। এখানে ৮ বিট হচ্ছে তোমার মূল ডেটা, আর এই ৩ বিট হচ্ছে তোমার অতিরিক্ত বা ওভারহেড ডেটা। এই ৩ বিটের মধ্যে ১ বিট হচ্ছে আমাদের স্টার্ট বিট, ২ বিট হচ্ছে আমাদের স্টপ বিট। ওকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী টাইপ সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের, যেটা হচ্ছে আমাদের পরবর্তী টাইপ সিরিয়াল ট্রান্সমিশনের, যেটা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে আমরা হচ্ছে নিয়ম মাফিক একটা নির্দিষ্ট সময় পর পরই হচ্ছে ডেটা পাঠাবো, তাই না? আচ্ছা, পাঠাবো, ভালো কথা, বাট সেটা কিভাবে পাঠাবো সেটা একটু দেখি। এখানে ডেটাগুলোকে হচ্ছে ব্লক আকারে বা ফ্রেম আকারে পাঠানো হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আগের বারের মতো তোমার কাছে যখনই ডেটা আসবে তখনই তুমি পাঠিয়ে দিবা, এরকমটা না। এখানে যেটা করতে হবে, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা আগে স্টোর করবা, জমাবা, এরপর তুমি হচ্ছে যতটুকু ডেটা একসাথে জমাইলা ওইটাকে একটা ব্লক আকারে পাঠাবা রিসিভারের কাছে। তো এই জন্য আমরা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনকে বলে থাকি যেটা হচ্ছে ব্লক বাই ব্লক ট্রান্সমিশন, ঠিক আছে? আচ্ছা, এখন এই ব্লক বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি মনে রাখবা, একটা ব্লকের ভেতরে অনেকগুলো ডেটা থাকে। কতগুলো? ৮০ থেকে ১৩২টা ক্যারেক্টার। ৮০ থেকে ১৩২টা ক্যারেক্টার হচ্ছে আমাদের একটা ব্লকের মধ্যে থাকে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে। তাহলে একটা ক্যারেক্টার সমান তো আমরা শিখে এসেছি ৮ বিট। তাহলে বুঝতেই পারতেছো এখানে তোমার বিটের সংখ্যা কত বেশি, অ্যাসিঙ্ক্রোনাসের চেয়ে অনেক বেশি। এখন তোমার এই যে একটা নির্দিষ্ট কোটা ফুল করা লাগতেছে, মানে ব্লক বানানোর জন্য তুমি নির্দিষ্ট পরিমাণ কিছু আগে ডেটা জমাচ্ছ, তারপর হচ্ছে সেটা পাঠিয়ে দিচ্ছ। তাহলে এই যে ডেটা জমানোর যে ব্যাপারটা এখানে চলে আসতেছে, তার জন্য কি লাগবে? তার জন্য কিন্তু এখানে আমাদের একটা স্টোরেজ ডিভাইস লাগবে। তাহলে মনে রাখবা, আমাদের এই সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে স্টোরেজ ডিভাইস লাগে। কেন লাগে? কারণ ওই যে আমাদের একটা ব্লক বানাতে হয়, ঠিক আছে? এটা মনে রাখবো। আচ্ছা, এখন আমরা যে ডেটাটা পাঠাচ্ছি এখানে কি শুধুমাত্র এই যে একটা নির্দিষ্ট ব্লকের ডেটাই থাকতেছে? উত্তর হচ্ছে যে না, এখানেও আমাদের কিছু এক্সট্রা জিনিসপত্র পাঠানো লাগে, যেমনটা এই যেখানে বলা আছে আমাদের হেডার আর ট্রেইলার আমাদের মূল ডেটার সাথে যোগ করে পাঠাতে হয়। ইউজুয়ালি এই হেডার আর ট্রেইলারে কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে।
যেটা হচ্ছে যে তোমার কত সময়ে পাঠানো হচ্ছে, তারপরে কতগুলা ডেটা পাঠানো হচ্ছে, এরকম কিছু এক্সট্রা জিনিস পাঠানো থাকে, ঠিক আছে, এই হেডার আর ট্রেইলারের মধ্যে। তো ওই হেডার আর ট্রেইলারের ডেটা সাইজটা একটু দেখে নাও। হেডার এইটা 2 বাইটের হয়, ট্রেইলার এইটাও সচরাচর 2 বাইটের হয়। তাহলে মনে রাখবা আমাদের সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে এই ব্লকের সাথে হচ্ছে টোটাল 4 বাইট অতিরিক্ত ডেটা বা ওভারহেড ডেটা পাঠানো হয়, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ব্যাপারে জেনে নিলাম। এরপরে আসো আমাদের লাস্ট যে টাইপটা আছে সিরিয়াল ট্রান্সমিশনে, সেটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো আইসোক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনেরও কিছু প্রপার্টি এখানে দেখতে পাই, অ্যাসিঙ্ক্রোনাসেরও কিছু প্রপার্টি দেখতে পাই। সেগুলো কি কি? প্রথমত এখানে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে যেরকম আমাদের কোনো স্টোরেজ ডিভাইস লাগতো না, এই আইসোক্রোনাসের ক্ষেত্রেও আমাদের কোনো স্টোরেজ ডিভাইস লাগে না, স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। আর সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের যেই বৈশিষ্ট্যটা আইসোক্রোনাসের মধ্যে আছে সেটা হচ্ছে এইখানে সিঙ্ক্রোনাইজেশন বজায় থাকে, এখানে সিঙ্ক্রোনাইজেশন বজায় থাকে। তাহলে তোমার কাছে মনে হইতে পারে যে অ্যাসিঙ্ক্রোনাসের বৈশিষ্ট্য আছে আবার সিঙ্ক্রোনাসের বৈশিষ্ট্যও আছে, এই দুটো একসাথে কিভাবে সম্ভব? দুটো তো একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করে, মানে সিঙ্ক্রোনাইজেশন থাকলে আবার স্টোরেজ ডিভাইস কিভাবে লাগতেছে না? আমার তো এখানে ওই যে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের জন্য তো একটা ব্লক বানায় বানায় পাঠাইতে হয়, তাহলে এখানেও তো ব্লক বানানোর দরকার, তাহলে ওইটা কিভাবে আমি হচ্ছে স্টোরেজ ডিভাইস ছাড়া করতেছি? উত্তর হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশনটা যখন অ্যাপ্লাই করা হয়, সেগুলো অ্যাপ্লাই করার সময় আমাদের কাছে এত পরিমাণ ডেটা আসতে থাকে, সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলোতে আইসোক্রোনাস ট্রান্সমিশন অ্যাপ্লাই করা হয়। তো দেখা যাচ্ছে যে এত পরিমাণ ডেটা তোমার কাছে আসতে থাকে যে তোমার কোনো স্টোরেজ ডিভাইসের দরকার হয় না, তুমি ইনস্ট্যান্ট একটা ব্লক বানিয়ে ডেটা পাঠিয়ে দিতে পারো। তো এই কারণেই এই যে এই দুটো জিনিস আমরা দেখতে পাই, ঠিক আছে, যে আইসোক্রোনাস ট্রান্সমিশন এর মধ্যে আমাদের সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য আছে, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য আছে। ওকে, তাহলে আমরা এই ডেটা ট্রান্সমিশন মেথড গুলো পড়ে ফেললাম। এখন চলো আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি। এখানে দেখো বলা হচ্ছে 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? ওকে, তো ছোটবেলা থেকে কিন্তু আমরা একটা জিনিস পড়ে এসেছি, সেটা হচ্ছে দক্ষতা বলতেই আমরা বুঝি হচ্ছে আউটপুট বাই ইনপুট, এরকম কিছু একটা, তাই না? ফিজিক্সে আমরা অনেক পড়েছি এটা। তাহলে এইখানে আউটপুট ইনপুট কি মিন করতেছে একটু দেখি। ইনপুট মানে হচ্ছে তুমি এইখানে যে কাজটা করতে চাচ্ছ সেই কাজের জন্য আসলে কতটুকু রিসোর্স দিচ্ছ। তোমার এখানে কাজ কি? ডেটা পাঠানো, হ্যাঁ, এবং তুমি ডেটাগুলোকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাও, তাই না? অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন তো বলাই আছে, দেখো কোশ্চেনে বলাই আছে। তাহলে এখানে তোমার কাজ হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠানো। এখন তাহলে চিন্তা করো এই কাজের জন্য তুমি ইনপুট কতটুকু দিবা? তুমি বলতে পারো হ্যাঁ একটা ক্যারেক্টার দিব, কিন্তু আমি তখন তোমাকে মনে করিয়ে দিব একটা ক্যারেক্টার দিলেই কি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সম্ভব? তখন তোমার হয়তো মনে পড়বে যে না সম্ভব নয়, যে আগে পিছে কিছু অতিরিক্ত লাগানো লাগে। কি লাগাতে হয়? স্টার্ট বিট আর স্টপ বিট। তাহলে আমাদের ইনপুট কিন্তু শুধুমাত্র 8 বিটের একটা ক্যারেক্টার দিলেই হয় না, তার সাথে আমাদের 3 বিট অতিরিক্ত যুক্ত করতে হয়। বাট আমরা টার্গেট হিসেবে কি চাই? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ওই ডাটাটা পাঠানো। তাহলে আউটপুট হচ্ছে আমাদের ওই যে 8 বিটের যে ডেটা সেটা। তাহলে এইটাকেই আমরা শতকরায় প্রকাশ করলে দক্ষতা চলে আসবে। তাহলে এই যে 8/11 এটাকে তুমি হচ্ছে শতকরায় নিয়ে যাও, দেখবা এটার মানটা চলে আসতেছে সুন্দর করে 72.73। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা। তোমাকে আমি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বের করাটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, তুমি এটা নিজে করো এবং তুমি দেখবা যে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে অনেক অনেক বেশি। করে দেখো, এটা খুবই সহজ, একই রকম ভাবেই করবা। তো আমাদের এখানে আচ্ছা, তোমাদের যেটা হোমওয়ার্ক করতে বলছি ওইটা দেখো এখানে কোনো না কোনো ভাবে চলে আসছে, ঠিক আছে? তো বিষয়টা আসলে এখানে আমরা দেখে ফেলতে পারবো। চলো, আমাদের এখানে কোশ্চেনে বলছে আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন, তার মানে কোন ট্রান্সমিশন নিয়ে কথা হচ্ছে এখানে? অ্যাসিঙ্ক্রোনাস। মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো, তাহলে যে ব্লক আকারে সমান বিরতিতে, তার মানে এখানে কোন ডেটা ট্রান্সমিশনের কথা বলা হচ্ছে? সিঙ্ক্রোনাস। তাহলে
এখন তুমি কোশ্চেনে যাও, দেখো কি বলতেছে। উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? দেখছো, তোমাকে যেটা একটু আগে হোমওয়ার্ক প্রবলেম দিলাম, আশা করি তুমি সেটা করছো ইতিমধ্যে। তো ওইটার উপরেই কিন্তু কোশ্চেনটা চলে আসছে, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাসের দক্ষতা তুলনা করতে হবে। একটার দক্ষতা তো একটু আগে বের করছি, এই যে, তাহলে ওইটা আমি এখানে ডিরেক্ট লিখে দিলাম একটু আগে যেহেতু করছি, যে অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে আমরা দক্ষতা পেয়েছি 72.73%। তাহলে এখন সিঙ্ক্রোনাসের জন্য করি, চলো সিঙ্ক্রোনাসের জন্য আমরা হচ্ছে দক্ষতাটা একটু বের করি। ওকে, তাহলে সূত্র আগের মতোই থাকবে, আউটপুট বাই ইনপুট। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া পরীক্ষায় কি এইভাবে লিখবো? পরীক্ষায় কি এইভাবে লিখলে স্যার বুঝবে? না, স্যার বুঝবে না, এই কারণে পরীক্ষায় এইভাবে লিখো না। সিকিউ অ্যান্সার করার সময় এইভাবে না লিখে তুমি আরেকটু সুন্দর করে গুছায় লিখো। সেটা হচ্ছে, উপরে লেখো তুমি যে প্রকৃত ডেটা, যেটা তুমি আসলেই পাঠাতে যাচ্ছ, আউটপুট পেতে যাচ্ছ, আর নিচে লেখো তুমি মোট ডেটা। আচ্ছা, তাহলে এখন আমরা করি এই সূত্র দিয়ে। দেখো আমি কি বলেছিলাম, যে আমরা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে ব্লক আকারে ডেটা পাঠাই, আর একটা ব্লকের মধ্যে কতটুকু ডেটা থাকে? 80 থেকে 132টা ক্যারেক্টার। তো এখন তুমি এখানে মোট ডেটা বা প্রকৃত ডেটা কত নিবা, এটা একটা কোশ্চেন। আমরা ব্লকের মিনিমাম সাইজটা হচ্ছে আমাদের ডেটা হিসাবে চিন্তা করব। মিনিমাম সাইজটা কত? 80 ক্যারেক্টার। তাহলে আমরা ওইটাকেই আমাদের ডেটা সাইজ হিসাবে চিন্তা করব। তাহলে দেখো তো আমাদের তাহলে প্রকৃত ডেটা কত চলে আসে? 80 বাইট। কেন বলো তো? এই যে আমি একটা ব্লক সমান 80 ক্যারেক্টার ধরছি, পার ব্লকে 80 ক্যারেক্টার আছে, এটা আমি ধরে নিছি। তাহলে এই যে প্রকৃত ডেটা কিন্তু আমার 80 বাইট। তাহলে মোট ডেটা কত? মনে রাখবা, আমাদের এই প্রকৃত ডেটার সাথে সবসময় অতিরিক্ত 4 বিট ডেটা যোগ করা লাগে। কোন কোন জায়গায়? হেডার হিসাবে 2 বাইট, ট্রেইলার হিসাবে 2 বাইট। তাহলে মনে রাখবা, আমাদের এই যে মোট ডেটা হিসাবে আরো 4 বাইট যুক্ত হয়ে যাবে। তাহলে এই যে আমরা এখন যদি এই হিসাব নিকাশটা করি, দেখবা আমাদের এইটা চলে আসতেছে 80/84, যেটা অলমোস্ট 95.24 বা 95.2 এরকম, এটার কাছাকাছি কোন একটা ভ্যালু চলে আসবে, একটু করে দেখো। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে অ্যাসিঙ্ক্রোনাসের তুলনায় সিঙ্ক্রোনাসের দক্ষতা অনেক অনেক বেশি। ঠিক আছে, আমরা ফাইনালি এই কনক্লুশনটা দিতে পারবো যে আমাদের সিঙ্ক্রোনাসের দক্ষতাটা অনেক বেশি। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে সামনে চলে যাচ্ছি। এখানে আমাদের একটা কোশ্চেন করেছে যে কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কোনটি? ওই যে তোমাদেরকে বলেছিলাম যে স্বল্প দূরত্বে কোন ট্রান্সমিশন? প্যারালাল ট্রান্সমিশন। তাহলে স্বল্প দূরত্বে প্যারালাল ট্রান্সমিশন, কিন্তু সেটা হচ্ছে কম্পিউটারের ভেতরে। কিন্তু এখানে দেখো আমাদের বলেছে কিবোর্ড থেকে সিপিইউ, তাহলে এটা কম্পিউটারের ভেতরে না, কম্পিউটারের বাইরে। তো কম্পিউটারের বাইরে স্বল্প দূরত্ব হইলেও আমরা হচ্ছে এখানে সিরিয়াল ট্রান্সমিশন, এবং সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে যেই প্রকারভেদটা এখানে মিলে যাচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাসিঙ্ক্রোনাস, অর্থাৎ কোনো সময় বিরতি আমরা এখানে ফিক্সড করে তারপর ডেটা পাঠাচ্ছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের উদাহরণ, এই সিপিইউ থেকে, তোমার কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা পাঠানো। কারণ তোমার যখন মন চাবে তখন তুমি কিবোর্ডের একটা কি প্রেস করবে আর ডেটা হচ্ছে সিপিইউতে চলে যাবে। ঠিক আছে, তো যদিও এটা স্বল্প দূরত্বে ডেটা ট্রান্সমিশন, বাট এটা কিন্তু কম্পিউটারের ভেতরে না, কম্পিউটারের বাইরে। এই কারণে এটা হচ্ছে আমাদের সিরিয়াল ট্রান্সমিশন, এবং এখানে যেহেতু কোনো নির্দিষ্ট সময় ব্যবধান আগে থেকে ঠিক করা নাই, এই কারণে এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে এখন আমরা পয়েন্টগুলো একটু দেখি। দেখো বলা হচ্ছে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়, এটা কারেক্ট না, কারণ আমাদের সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনেই শুধুমাত্র ব্লক আকারে ডেটা ট্রান্সফার হয়। যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে, ঠিক আছে। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে এই যে 2 আর 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এই দুইটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। ওকে, আমরা চলে যাচ্ছি ট্রান্সমিশন মোডের আলোচনায়। তো ট্রান্সমিশন মোড, এটা হচ্ছে তোমার যেই বিষয়টা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের ডেটা যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে যাচ্ছে, বা রিসিভার যখন সেন্ডারকে রিপ্লাই পাঠাচ্ছে, তখন এই ডেটা আদান প্রদানের কোন দিকটা অ্যালাউড, কোন দিকটা অ্যালাউড না, নাকি দুইটাই অ্যালাউড, অর্থাৎ কে কাকে ডেটা পাঠাতে পারতেছে তার উপর ভিত্তি করে আমরা আমাদের এই ট্রান্সমিশন মোডের আলোচনাটা করি। এবং এইটা হচ্ছে 3 ধরনের হয়, একটা একটা করে দেখি চলো। প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স। এই ক্ষেত্রে আমাদের সেন্ডার শুধুমাত্র রিসিভারকে ডেটা পাঠাতে পারে, রিসিভার ডেটা রিসিভ করতে পারলেও সে কোনো রিপ্লাই দিতে পারে না, যেমন রেডিও।
তুমি যখন রেডিও শোনো তখন তুমি ডেটা রিসিভ করলেও তুমি কিন্তু কোনো রিপ্লাই দিতে পারো না। তাহলে এটা হচ্ছে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোডের আন্ডারে পড়বে। ওকে, আমরা এরপরে চলে যাচ্ছি নেক্সট ডেটা ট্রান্সমিশন মোড, দ্যাট ইজ হাফ ডুপ্লেক্স। তো হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে সেন্ডার রিসিভারকে পাঠাতে পারে, রিসিভারও সেন্ডারকে পাঠাতে পারে, বাট একই সময়ে তারা ডেটা আদান প্রদান করতে পারে না। এটা হচ্ছে এখানকার সীমাবদ্ধতা। উদাহরণ কি? ওয়াকি টকি বা ফ্যাক্স। এখানে তুমি যখন ডেটা পাঠাচ্ছ তখন তোমাকে রিপ্লাই দিতে পারবে না রিসিভার। তোমার ডেটা পাঠানো শেষ হয়ে গেলে তারপর রিসিভার তোমাকে রিপ্লাই দিতে পারবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। ফাইনালি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে একই সময়ে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাতে পারবে বা রিসিভার রিপ্লাই দিতে পারবে। ঠিক আছে? যেমন আমরা এখনকার সময়ে যে মোবাইল ফোনে কথাবার্তা বলি বা ইন্টারনেট ইউজ করি, এখানে কিন্তু ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডটা কাজ করে। ওকে, এরপর আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের ধরন, যেটা হচ্ছে তোমার ডেটার প্রাপ্যতার উপর ভিত্তি করে। ঠিক আছে? তো আমাদের সেন্ডার যখন রিসিভারকে ডেটা পাঠায় তখন কতজন রিসিভার ডেটাটা পাচ্ছে এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা কয়েকটা ভাগে আমাদের ডেটা ট্রান্সমিশনকে ভাগ করি। যার মধ্যে প্রথমটা হচ্ছে ইউনিকাস্ট। এখানে যেটা হয়, একজন সেন্ডার একজন রিসিভারকে ডেটা পাঠায়, অর্থাৎ একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হয়, লাইক সিঙ্গেল এসএমএস। একজন ডেটা পাঠায়, একজন পায়। এরপরে আমরা যদি ব্রডকাস্টটা দেখি, ব্রডকাস্টে যেটা হয়, একজন ডেটা পাঠায়, বাকি সবাই ডেটাটা পায়। যেমন আমরা টিভি বা রেডিওতে যখন কোনো কিছু ব্রডকাস্ট করি তখন ওটা কিন্তু সবাই দেখতে পায়। ফাইনালি যেটা আছে মাল্টিকাস্ট, এখানে একজন ডেটা পাঠায় এবং অনেকজন ডেটা পায়, বাট এখানে সবাই পায় না, অনেকজন পাইলেও সবাই পায় না। অর্থাৎ এটা হচ্ছে আমার ওয়ান টু মেনি, ওয়ান টু অল না কিন্তু। ঠিক আছে? তাহলে এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অনলাইন ভিডিও কনফারেন্স। অর্থাৎ তুমি যাদেরকে ভিডিও কনফারেন্সে যুক্ত করতে চাচ্ছ শুধুমাত্র তারাই কিন্তু হচ্ছে এই কমিউনিকেশনের আন্ডারে আসবে, বাকিরা কিন্তু পারবে না। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড। তো আমরা একটু আগেই পড়েছি যে এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট কমিউনিকেশন মোড। ওকে, আমরা এখন আমাদের যে ট্রান্সমিশন মিডিয়াম বা ট্রান্সমিশন মাধ্যম যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো ট্রান্সমিশন মাধ্যম দুই ধরনের, একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো ট্রান্সমিশন মাধ্যমের কাজ হচ্ছে এর মধ্যে দিয়ে ডাটা বা সিগন্যাল প্রবাহিত হয়। ঠিক আছে? তো দুই ধরনের মাধ্যমের মধ্যে দিয়ে জিনিসটা হতে পারে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে তারবিহীন আর একটা তার মাধ্যম। তো আমরা প্রথমে তারবিহীন মাধ্যম নিয়ে একটু আলোচনা করব। তো তারবিহীন মাধ্যমের ক্ষেত্রে আমরা আমাদের ডেটাগুলোকে বিভিন্ন ওয়েভের মাধ্যমে বা তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই। ঠিক আছে? তো আমরা যেই ওয়েভগুলোকে ইউজ করে থাকি সচরাচর তার মধ্যে আছে রেডিও ওয়েভ, তারপরে আছে তোমার মাইক্রোওয়েভ, তারপরে আছে হচ্ছে ইনফ্রারেড ওয়েভ। তো আমরা একটু একটা একটা করে দেখি। প্রথমে আসতেছে রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভ, এইটার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতিটা অনুসরণ করি সেটা হচ্ছে, রেডিও ওয়েভ দিয়ে যখন আমরা কোনো ডেটা পাঠাই তখন হচ্ছে আমরা আমাদের ব্রডকাস্টিং এন্টেনা থেকে ওই সিগন্যাল রেডিও ওয়েভটাকে আকাশের একটা স্তরের দিকে হচ্ছে আমরা নিক্ষেপ করি। তো সিগন্যালটা হচ্ছে যেতে যেতে বাতাসের বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার যে স্তরটা আছে তার সাথে হচ্ছে সংঘর্ষ করে। বুঝতে পেরেছো? তাহলে এই যে আমাদের এই অ্যান্টেনা থেকে ডাটাটাকে হচ্ছে কোথায় পাঠানো হইলো? বায়ুমণ্ডলের দিকে, এবং সেটা গিয়ে হচ্ছে আয়নোস্ফিয়ারের সাথে আঘাত করলো, সংঘর্ষ করলো। তো সংঘর্ষ করে এই সিগন্যালটা হচ্ছে প্রতিফলিত হয়ে যায়। তো প্রতিফলিত হওয়ার ফলে যেটা হয়, আমার রিসিভার যেই অ্যান্টেনার আশেপাশে আছে ওই অ্যান্টেনা হচ্ছে এই সিগন্যালটাকে ক্যাপচার করে এবং সেটাকে সে রিসিভারের কাছে পাঠিয়ে দেয়। এভাবে হচ্ছে আমাদের রেডিও ওয়েভের সাহায্যে ট্রান্সমিশনটা হয়ে থাকে। এরপরে আমরা চলে আসতেছি মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের আলোচনায়। তো মাইক্রোওয়েভের যে আলোচনা সেটা আমরা দুইটা ধাপে করতে পারি। একটা হচ্ছে তোমার টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে পৃথিবীতে রাখা দুইটা অ্যান্টেনার সাহায্যে বা স্টেশনের সাহায্যে হচ্ছে আমরা আমাদের মাইক্রোওয়েভ সিগন্যালটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করি। তো এই যে যে দুইটা অ্যান্টেনা আমরা পৃথিবীতে রেখেছি, এই দুইটা অ্যান্টেনা হচ্ছে পরস্পরের সাথে একটা সংযোগ স্থাপন করে এইভাবে যে তারা একজন আরেকজনের সাথে একটা নির্দিষ্ট লাইন বরাবর হচ্ছে তোমার ডেটা আদান প্রদান করে থাকে। এটাকে আমরা বলি লাইন অফ সাইট, এটাকে আমরা বলি লাইন অফ সাইট। তো এই লাইন বরাবর হচ্ছে তারা তরঙ্গ পাঠায় এবং তরঙ্গ গ্রহণ করে। ঠিক আছে?
তো এইটা হচ্ছে আমাদের টেরেস্ট্রিয়াল। আর স্যাটেলাইটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পৃথিবীতে থাকা ২ টা অ্যান্টেনা সরাসরি হচ্ছে যোগাযোগ করে না, তারা একটা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করে। অর্থাৎ উপরে একটা স্যাটেলাইট থাকবে, এই স্যাটেলাইটের কাছে ডেটা পাঠানো হবে, স্যাটেলাইট হচ্ছে পরে সেটাকে যেখানে ফরওয়ার্ড করা দরকার ওখানে ফরওয়ার্ড করে দিবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এখানে একটা ইনফরমেশন মনে রেখে দিও যে এই স্যাটেলাইটগুলোকে আমরা সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে স্থাপন করে থাকি। ঠিক আছে? তো এই জিনিসটা একটু জেনে রেখো। ফাইনালি আমরা যে তরঙ্গটা দেখব সেটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভ। তো ইনফ্রারেড ওয়েভ যেটা, এটার বৈশিষ্ট্য হচ্ছে যেটা হচ্ছে স্বল্প দূরত্বে কাজ করে। যেমন তুমি তোমার বাসার যে টিভি রিমোটটা আছে এটা দিয়ে হচ্ছে টিভি অন করতে পারো। তো এখানে কিন্তু একটা সিগন্যাল পাস করে। এই সিগন্যালটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভ। তো ইনফ্রারেড ওয়েভ হচ্ছে তোমার স্বল্প দূরত্বে কমিউনিকেশনের জন্য ভালো কাজ করে। ওকে। আমাদের এখানে দেখো একটা কোয়েশ্চেন আছে, বিল্ডিং, পাহাড়, পর্বত সহ যেকোনো বাধা অতিক্রম করতে পারে কোনটি? তো এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যেই পয়েন্টগুলো একটু আগে দেখে আসছি তারবিহীন মাধ্যমের আন্ডারে তার কোনটার এই প্রপার্টিটা নাই যে সে বিল্ডিং, পাহাড়, পর্বত সহ যেকোনো বাধা অতিক্রম করতে পারে। প্রথমত রেডিও ওয়েভ এইটার হচ্ছে ভেদন ক্ষমতা অনেক বেশি। মাইক্রোওয়েভের চেয়েও রেডিও ওয়েভের ভেদন ক্ষমতা বেশি, যার কারণে ও হচ্ছে বিল্ডিং, পাহাড়, পর্বত এগুলোকে কিছু ক্ষেত্রে অতিক্রম করে চলে যেতে পারে, আমাদের সিগন্যালগুলো নষ্ট হয় না। মাইক্রোওয়েভের ক্ষেত্রে এই সমস্যাটা প্রকট যে ও হচ্ছে কোনো বাধা অতিক্রম করতে পারে না। বাট এখানে একটা বাট আছে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি মাইক্রোওয়েভ ২ ধরনের হয়। একটা টেরেস্ট্রিয়াল আরেকটা হচ্ছে স্যাটেলাইট। তো টেরেস্ট্রিয়াল এর ক্ষেত্রে আমাদের কিন্তু পৃথিবী পৃষ্ঠের উপর দিয়েই একটা সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয়। তো এখানে মাঝখানে যদি কোনো তোমার বাধা চলে আসে, তাহলে কিন্তু আমাদের সিগন্যালটা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ক্ষেত্রে সে হচ্ছে সিগন্যাল পাহাড় পর্বতকে অতিক্রম করাতে পারবে না। ঠিক আছে? বাট স্যাটেলাইট মাইক্রোওয়েভের ক্ষেত্রে কিন্তু আমরা স্যাটেলাইটের মাধ্যমে সিগন্যালটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করাই। সো এখানে মাঝখানে বাধা আসার কোনো সুযোগ নেই। তাহলে ও কিন্তু হচ্ছে ইজিলি পাহাড়, পর্বত বা বাধাকে অতিক্রম করতে পারবে। তাহলে ১ আর ৩ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অপশন। তো একটু যদি খেয়াল করো প্রত্যেকটা সিগন্যালের ব্যাপারে আমাদের এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে দেওয়া আছে। যেমনটা তুমি যে এখানে পাচ্ছ একটু দেখে নিলেই বুঝতে পারবা। ঠিক আছে? তারপরে এই যে আমাদের মাইক্রোওয়েভের ২ টার মধ্যে যে পার্থক্য এটাও দিয়ে দেওয়া আছে। ইনফ্রারেড নিয়েও কথাবার্তা বলে দেওয়া আছে এখানে। তো এগুলো আমরা একটু দেখে নিব এখান থেকে। ওকে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের আলোচনায়। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এটা বলতে আমরা বোঝাই যে আমাদের এখানে ডেটা যখন এক পাশ থেকে আরেক পাশে যাবে তখন মাঝখানে কোনো তার থাকবে না। আমরা পুরোটাই হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম দিয়ে করব। তো আমরা যে এই যে ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাচ্ছি, সেই ডেটার যে কভারেজ মানে কতটুকু জায়গা জুড়ে আমরা ডেটা আদান-প্রদান করতেছি, এই কভারেজের উপর ভিত্তি করে আমরা ৪ ভাগে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমকে ভাগ করতে পারি। তো এর মধ্যে ১ম যেটা আছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN, এইটা দিয়ে খুব স্বল্প কভারেজ বিশিষ্ট একটা কমিউনিকেশন সিস্টেমকে বোঝানো হয়। ঠিক আছে? যেমন তুমি তোমার রুমের ভেতরে থাকা অন্য কোনো মানুষের সাথে ডেটা আদান-প্রদান করতেছো। এইটাকে এবং সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম দিয়ে করতেছো। এইটাকে হচ্ছে আমরা এই ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে আলোচনা করতে পারি। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের WPAN। এরপরে আছে WLAN। এই ক্ষেত্রে আমাদের পরিসরটা আরেকটু বাড়ে। যে ধরো আমরা একটা বিল্ডিং এর মধ্যে কোনো তার ছাড়াই কমিউনিকেশন করতে পারতেছি। তাহলে এইটাকে আমরা বলব WLAN। WMAN এর ক্ষেত্রে পরিসরটা আরো বাড়ে। ধরো যে আমরা একটা পুরো শহর জুড়ে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এস্টাবলিশ করতে পারছি, তাহলে ওইটা হচ্ছে WMAN। আর WWAN যেটা এটা বেসিক্যালি হচ্ছে আমাদের অনেক বড় একটা পরিসর, বেসিক্যালি ইন্টারনেটকে বুঝিয়ে থাকে। তো এখানে দেখো কোশ্চেনে বলা হচ্ছে কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ককে কি বলতে পারি আমরা? এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। ঠিক আছে? যেখানে পরিসরটা খুবই কম। তারপরে এখানে বলা হচ্ছে একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? তো গবেষণাগার এটা তো একটা রুমের মধ্যে সীমাবদ্ধ হবে না, তাই না? এখানে পরিসরটা একটু বেশি হবে, রুমের চেয়েও একটু বেশি হবে। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক।
ওকে, তো আমরা এখানে এসে একটু অতিরিক্ত একটা আলোচনা করব, সেটা হচ্ছে তোমার আমাদের নেটওয়ার্ককে আমরা হচ্ছে ২ টা ভাগে ভাগ করব। ঠিক আছে? আমাদের নেটওয়ার্ককে ওয়্যারলেস নেটওয়ার্ককে আরো সুন্দরভাবে বললে আমাদের যে ওয়্যারলেস নেটওয়ার্ক আছে এটাকে হচ্ছে আমরা ২ টা ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো হচ্ছে হটস্পট, আরেকটাকে আমরা বলবো হচ্ছে তোমার মোবাইল নেটওয়ার্ক। ঠিক আছে? অর্থাৎ আমাদের যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আছে এটা কিভাবে কাজ করতেছে? এইটাকে আমরা কি হচ্ছে চলন্ত অবস্থায় অ্যাক্সেস করতে পারতেছি? নাকি হচ্ছে আমরা একটা শুধুমাত্র নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে শুধুমাত্র ওই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারতেছি? এইটার উপর বেস করে আমরা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ককে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হটস্পট, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তো মোবাইল নেটওয়ার্ক তো নাম থেকেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মোবাইল, অর্থাৎ তুমি গতিশীল থাকা অবস্থায়, চলমান থাকা অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অবস্থায়ও এই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করতে পারবা। বাট হটস্পটের ক্ষেত্রে সেটা সম্ভব না। হটস্পট আবার হচ্ছে তোমার ৩ ধরনের হয়। একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে তোমার ওয়াইফাই, আরেকটা হচ্ছে তোমার ওয়াইম্যাক্স। এখন এই ৩ টা সম্পর্কে আমরা একটু জানবো। ব্লুটুথ যেই হটস্পট নেটওয়ার্কটা আছে এইটাকে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে আলোচনা করে থাকি। অর্থাৎ এখানে খুব অল্প পরিসরে হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা কাজ করে থাকে। এরপর ব্লুটুথের যে রেঞ্জটা এটা যদি আমরা স্পেসিফিক ভাবে বলার চেষ্টা করি, এটা হচ্ছে তোমার ৩ থেকে ১০ মিটার। অর্থাৎ খুবই স্বল্প পরিসর, বোঝাই যাচ্ছে। এরপর ব্লুটুথের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার IEEE স্ট্যান্ডার্ড। তার IEEE স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোমার 802.15। ঠিক আছে? তাহলে ব্লুটুথ সম্পর্কে আমরা কিছু পয়েন্ট দেখলাম। লাস্ট যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি ব্যান্ড। তার ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে 2.45 গিগাহার্টজ। তাহলে এই ৪ টা পয়েন্ট হচ্ছে আমাদের ব্লুটুথ যে ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমটা আছে সেটার সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ওয়াইফাই নিয়ে আলোচনা করব, ওয়াইফাই হটস্পট সিস্টেম। তো ওয়াইফাই এর ১ম যে বৈশিষ্ট্যটা আমি বলবো সেটা হচ্ছে ওয়াইফাই হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে থাকা কমিউনিকেশন সিস্টেম। নাম্বার 1। নাম্বার 2, এই ক্ষেত্রে রেঞ্জটা হয়ে থাকে তোমার ৫০ থেকে ১০০ মিটার। এই ক্ষেত্রে আমাদের IEEE স্ট্যান্ডার্ডটা হচ্ছে 802.11 আর আমাদের ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা হচ্ছে 2.45 থেকে 5 গিগাহার্টজ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ওয়াইফাই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। লাস্ট হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের আন্ডারে থাকা একটা কমিউনিকেশন সিস্টেম। তার জন্য হচ্ছে রেঞ্জটা আমরা পাই ৫০ থেকে ৮০ কিলোমিটার। এটার IEEE স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোমার 802.16 আর এই ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা হচ্ছে 2 থেকে 66 গিগাহার্টজ পর্যন্ত চলে যায়। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের যে ক্লাসিফিকেশনটা সেটা একটু সুন্দর করে দেখে নিলাম। ঠিক আছে? তো খেয়াল করে দেখো এটার উপরে আমাদের একটা কোয়েশ্চেন এসেছিল যে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? তো উত্তরটা হবে তোমার এই যে 2.45 গিগাহার্টজ, যেটা আমরা একটু আগে দেখেছি। এই যে এখানে। ওকে। তো আমরা এখন মোবাইল নেটওয়ার্কের জেনারেশন সম্পর্কে পড়ার চেষ্টা করব। তো আমাদের মোবাইল নেটওয়ার্কের কিন্তু অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। ঠিক আছে? তুমি যদি খেয়াল করো শুরুতে ছিল 1G, এরপর 2G, এরপর 3G, এরকম করতে, করতে এখন 5G পর্যন্ত চলে এসেছে। তো আমরা প্রত্যেকটা মোবাইল জেনারেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখার চেষ্টা করব। আমাদের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে 1G। তো 1G র ব্যাপারে যে কথাটা বলবো ওইটা অনেক আগের, অনেক পুরনো একটা মোবাইল জেনারেশন। তো এখানে হচ্ছে তোমার অ্যানালগ সিস্টেম কাজ করতো। অর্থাৎ অ্যানালগ সিগন্যাল নিয়ে হচ্ছে কাজ করা হইতো। ঠিক আছে? অ্যানালগ সিগন্যাল ইউজ করা হইতো। তো এটা বেশিদিন ছিল না। তারপর এখান থেকে চলে আসলো হচ্ছে তোমার 2G।
তো 2G তে হচ্ছে কিছু যুগান্তকারী আবিষ্কার হয়েছিল, কিছু পরিবর্তন এসেছিল, যেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিট সুইচিং পদ্ধতি ব্যবহার করা শুরু হয় এবং তোমার হচ্ছে প্রিপেইড এসএমএস ইন্টারনেট সেবা এগুলো হচ্ছে চালু হয়। এছাড়া সর্বপ্রথম প্রিপেইড আর হচ্ছে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয় এই 2G মোবাইল জেনারেশনে। এরপরে আছে 3G। 3G তে যেই প্রথম পরিবর্তনটা আসে সেটা হচ্ছে যে তোমার প্যাকেট সুইচিং ইউজ করা শুরু করলাম আগের মতো এখানে, এবং হচ্ছে না সরি আমরা হচ্ছে সার্কিট সুইচিং থেকে শিফট করে প্যাকেট সুইচিং এ চলে গেলাম। ঠিক আছে? প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা শুরু করলাম। আর এখানে হচ্ছে তোমার এই যে ডেটা ট্রান্সমিশন রেটটা অনেক বেড়ে গেল 2 Mbps এর চেয়ে বেশি, যদিও এটা এখনকার সময় তুলনায় কম। আর হচ্ছে তোমার এই যে অনেক রকম নতুন সেবা আমরা অ্যাভেইল করা শুরু করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে রাখতে পারো সেটা হচ্ছে ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস। এইটাও কিন্তু হচ্ছে 3G সিস্টেম থেকেই চালু হয়। ঠিক আছে? এরপরে আসতেছে 4G। 4G র ক্ষেত্রে যেই পয়েন্টগুলো জানতে হবে সেটা হচ্ছে আইপি বেসড কমিউনিকেশন সিস্টেম 4th জেনারেশন থেকেই চালু হয়। তারপর LTE টেকনোলজিটাও এই জেনারেশনে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং স্পিডটা অনেক বেড়েছে। তারপরে এইচডি স্ট্রিমিং যে ফ্যাসিলিটি এটা আমরা এখানে পাওয়া শুরু করতেছি। ঠিক আছে? এই তো ছিল আমাদের 4G। আর আমরা যদি 5G তে যাই, 5G তে হচ্ছে স্পিডটা অনেক বেশি। তারপর এই সব নতুন প্রোটোকল আমরা পাচ্ছি এবং আমরা হচ্ছে 4K টিভি দেখার মতো সুযোগ সুবিধা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রজন্মের মোবাইলের মধ্যে আলোচনা। তো এখানে সবগুলো প্রজন্মের মোবাইলের মধ্যে যে তুলনা, বিভিন্ন বৈশিষ্ট্যগত যে তুলনা আছে বা সুবিধাগত যে তুলনা আছে সেটা তুলে ধরা হয়েছে। সো এক নজরে একটু এখান থেকে সবগুলো পয়েন্ট দেখে নিও। আমরা এখন চলে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনে, যেখানে বলা হচ্ছে প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে তোমার গতি 3G র তুলনায় 50 গুণ বৃদ্ধি পায়। এটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে আর এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও দেখা যায়। আচ্ছা, তো তা আমরা একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। এখানে বলছে প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক। তো এটা কোথায় বলো তো? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক কিন্তু হচ্ছে এই যে 4th জেনারেশনে। প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক 4th জেনারেশনে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে 4G। তাহলে 4G তে 4K টিভি দেখা যায় না, বাকি সবই কিন্তু তোমার হচ্ছে করা যায়। তাহলে এটা হচ্ছে অপশন এ। 4K হচ্ছে তোমার 5G দিয়ে দেখা যায়। এরপর বলা হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য। এটা হচ্ছে যে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। ওকে, তো আমরা এখানে যে কোশ্চেনটা পাচ্ছি বলা হচ্ছে কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়। আমরা এটা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি যে আমাদের 3য় জেনারেশনের যে মোবাইল ফোনগুলো আছে সেখানে কিন্তু সর্বপ্রথম ভিডিও কল চালু হয়। সো এই যে সর্বপ্রথম কোন সার্ভিস কোন জেনারেশনে চালু হয়েছিল ওইগুলো কিন্তু তোমাদেরকে একটু পয়েন্ট আকারে মনে রাখতে হবে। যেমন 2য় জেনারেশনে সর্বপ্রথম রোমিং সুবিধা চালু হয়। তারপর হচ্ছে তোমার 2য় জেনারেশনে আমাদের যে সার্কিট সুইচিং এর যে ডেটা ট্রান্সমিশন সেটা হচ্ছে এখানে চালু হয়। 3য় জেনারেশনে এসে এটা হচ্ছে তোমার প্যাকেট সুইচিং এ কনভার্ট হয়ে যায়। তারপর 4র্থ জেনারেশনে হচ্ছে আমরা প্রথম আইপি ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালু করি। তো এই জিনিসগুলা হচ্ছে মনে রাখতে হবে। সর্বপ্রথম কোন সুবিধা বা কোন বৈশিষ্ট্যটা প্রথম কোন মোবাইল জেনারেশনে হচ্ছে ইনক্লুড করা হয়। ঠিক আছে? তো এটা হবে হচ্ছে আমাদের এই যে 3য় জেনারেশন। ওকে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি তার মাধ্যমে। আমাদের তারবিহীন মাধ্যম নিয়ে অনেকক্ষণ কথা বলা হইলো। এখন আমরা চলে যাচ্ছি তার মাধ্যমে। তো তার মাধ্যমে আমাদের একটা ফিজিক্যাল ক্যারিয়ারের মধ্য দিয়ে সিগন্যালটা প্রবাহিত হবে, যেটাকে আমরা তার বলছি। তো এই তার মূলত ৩ ধরনের হয়ে থাকে, যেগুলোর মাধ্যমে আমরা রিয়েল লাইফে ডেটা ট্রান্সমিশন করে থাকি। তো তার মধ্যে কি আছে একটু আমরা জেনে নেই। আমাদের এই তার মাধ্যমের মধ্যে একটা আছে হচ্ছে তোমার কোএক্সিয়াল কেবল। এরপর আমাদের আরেকটা তার মাধ্যমের উদাহরণ হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে? এটা হচ্ছে একটা তার মাধ্যম। আর ফাইনালি সবচেয়ে পপুলার এবং সবচেয়ে উন্নত যে তার মাধ্যমটা আছে সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। তাহলে এই ৩ ধরনের তার মাধ্যম নিয়ে আমরা মূলত আমাদের আলোচনাটা করব। ঠিক আছে? তো আমরা ১ম এ একটু কোএক্সিয়াল কেবল নিয়ে কথাবার্তা বলি।
তো কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে এর নামটা কোএক্সিয়াল দেওয়ার কারণ হচ্ছে এখানে কিছু তোমার লেয়ার থাকে, যেই লেয়ারগুলো প্রত্যেকে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে হচ্ছে আবৃত থাকে, এই কারণে এটাকে বলা হয় সম অক্ষীয় বা কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, তো এখানে আমাদের যেই লেয়ারগুলো থাকে এই লেয়ারগুলোর ব্যাপারে যদি একটু জেনে নেই, আমাদের একদম মাঝ বরাবর যেই লেয়ার বা যেই ক্যারিয়ারটা থাকে ওইটা হচ্ছে একটা তামার তৈরি তার, এর মধ্য দিয়েই মূলত আমাদের সিগন্যালটা পাস করে, এবং কোএক্সিয়াল কেবলে যেই সিগন্যালটা হচ্ছে তোমার ট্রান্সফার করা হয় সেই সিগন্যালটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বৈদ্যুতিক সংকেত। এখানে বৈদ্যুতিক সংকেত হচ্ছে আমরা তারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই বা পরিবহন করি। ঠিক আছে, তাহলে এই যে কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের একটা তামার তার, এরপর চারপাশে একটা হচ্ছে তোমার অপরিবাহী পদার্থের একটা ইনসুলেশন দেওয়া হয়। ঠিক আছে, আমাদের মাঝখানের যেই তামার তার আছে তার চারপাশে একটা ইনসুলেশন দেওয়া হয়, যেটা হচ্ছে একটা অপরিবাহী পদার্থের। এটা দেওয়ার পেছনে কারণটা হচ্ছে আমাদের তারটা যেন হচ্ছে ভেতরে নিরাপদ এবং প্রোটেক্টেড থাকে, এবং একটা তারের সাথে যেন আরেকটা তারের কখনো ডিরেক্ট সংস্পর্শ যেন না হয়, এই কারণে হচ্ছে আমরা এরকম একটা ইনসুলেশন দেই। আর ফাইনালি আমাদের হচ্ছে এই ইনসুলেশনের উপরে হচ্ছে একটা তোমার এরকম একটা তার জালির মতো অংশ থাকে, তার জালির মতো অংশ, বা এটাকে আমরা বলি হচ্ছে ব্রেইডেড শিল্ড। এটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের বৈদ্যুতিক সংকেত যখন তারের মধ্য দিয়ে যায় তখন ইএমআই ইফেক্ট বা ইএমআই প্রভাব তৈরি হয়। তো এই ধাতব শিল্ড বা ধাতব তার জালি দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা ইএমআই প্রভাবটা কমাতে চাই। তো ইএমআই প্রভাব হচ্ছে একটা বৈদ্যুতিক সংকেত আরেকটা বৈদ্যুতিক সংকেতকে প্রভাবিত করার যে চেষ্টাটা করে ওইটাই হচ্ছে ইএমআই প্রভাব। তো ওই ইএমআই প্রভাবটা যদি থাকে তাহলে দেখা যায় যে একটা সংকেত আরেকটা সংকেতকে অনেক সময় তোমার হচ্ছে ডিস্টর্টেড করে ফেলে বা পরিবর্তন করে ফেলে, এটা আমরা চাই না। এই কারণে আমরা এরকম ধাতব শিল্ড বা ব্রেডেড শিল্ড দেই, তার জালির মতো একটা এরকম লেয়ার দিয়ে থাকি আমরা, যেন একটা তারের ওপর আরেকটা তারের ইএমআই প্রভাবটা যেন কম হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এখানকার মেইন পয়েন্ট। তো এটা ছিল আমাদের কোএক্সিয়াল কেবল, যেটার ব্যাপারে এতক্ষণ কথা বললাম। এখন আসতেছি আমরা টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে যে বিষয়টা তোমরা একটু মনে রাখবা, যে এখানে হচ্ছে আমাদের টোটাল ৪ জোড়া তার থাকে, যেটা যে ছবিতেও দেখা যাচ্ছে স্পষ্টভাবে, এই যে টোটাল ৪ জোড়া তার থাকে। প্রত্যেক জোড়া তারের মধ্যে তুমি একটা কমন জিনিস হয়তোবা খেয়াল করতেছো, যে একটা সাদা তার আছে, একটা সাদা তার, এবং তার সাথে ভিন্ন রঙের একটা তার পেঁচানো অবস্থায় আছে, এই কারণেই নামটা টুইস্টেড। ঠিক আছে, তাহলে এই যে টোটাল আমাদের ৪ জোড়া তার কিন্তু এখানে আছে। তো এই যে টুইস্টেড পেয়ার কেবল, এটার কিছু বৈশিষ্ট্য আছে যেই জন্য এটাকে আমরা অনেক বেশি ব্যবহার করি। তার মধ্যে অন্যতম হচ্ছে এটা সস্তা ও সহজলভ্য। তোমাদের বাসায় যে ইন্টারনেট কানেকশন গুলো দেওয়া হয় না, এগুলো কিন্তু মোস্টলি টুইস্টেড পেয়ার কেবল দিয়েই কানেকশনটা দেওয়া হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সস্তা, সহজলভ্য, এবং এটার যে আমাদের ইএমআই ইফেক্টটা, যেহেতু এখানে আচ্ছা এই ব্যাপারটাও বলে রাখি, টুইস্টেড পেয়ার কেবল দিয়ে মূলত আমরা বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যাল হচ্ছে পরিবহন করে থাকি। ঠিক আছে, বৈদ্যুতিক সংকেত পরিবহন করে থাকি, আমাদের টুইস্টেড পেয়ার কেবল দিয়ে হচ্ছে বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয়। ঠিক আছে, তো বলেছিলাম বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হইলে এখানে ইএমআই ইফেক্ট চলে আসে, ইএমআই ইফেক্ট। তো ইএমআই ইফেক্টটাকে মিনিমাইজ করার জন্য আমরা বিভিন্ন তারে বিভিন্ন রকম হচ্ছে মেজারমেন্ট নিয়ে থাকি। যেমন কোএক্সিয়াল কেবল হচ্ছে যে আমরা একটা বাইরে তোমার হচ্ছে কপারের তৈরি একটা তার জালি বা ব্রেডেড শিল্ড দেই। তো টুইস্টেড পেয়ারের কেবলে আমরা যেটা করি যে তারগুলোকে এইভাবে একটার উপরে আরেকটা এরকম টুইস্টেড করে বা পেঁচায় রাখি, এতে করে এক তারের ইএমআই ইফেক্ট আরেক তারের উপর অনেকটাই কমে যায়। ঠিক আছে, ওকে। তো টুইস্টেড পেয়ার কেবল আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউটিপি বা আনশিল্ডেড, আর একটা হচ্ছে শিল্ডেড বা এসটিপি, ইউটিপি এসটিপি। তো ইউটিপির ক্ষেত্রে তোমার এই যে জোড়া জোড়া তারগুলা দেখতেছো, এই জোড়া জোড়া তারগুলাকে কোনো জ্যাকেট বা কভারিং এর মধ্যে রাখা হয় না বা কোনো শিল্ডেড অবস্থায় রাখা হয় না। এসটিপির ক্ষেত্রে এই জোড়া জোড়া তারগুলোকে একটা শিল্ডের মধ্যে বা একটা প্যাকেটের মধ্যে রাখা হয়, এটাই পার্থক্য। ওকে, আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রকারভেদে কোএক্সিয়াল টুইস্টেড পেয়ার কেবল পড়ার পরে, যেটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার কেবল। তো অপটিক্যাল ফাইবার, এই ক্ষেত্রে আমরা প্রথম এবং প্রধান যে বৈশিষ্ট্যটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের এই অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে
বৈদ্যুতিক সংকেত নয়, বরং আলোক সংকেত পরিবহন করানো হয়। এখানে আলোক সংকেত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠানো হয়। তো আলোক সংকেত দিয়ে কিভাবে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি? আমরা অন্যান্য সংকেত দিয়ে যেভাবে হচ্ছে আমাদের মেসেজটাকে এনকোড করি, আলোক সংকেত দিয়েও সেটা করা সম্ভব। তো কেন করা হইলো? এটার পেছনে কারণটা হচ্ছে যে আমাদের আলোক সংকেত এটা কিন্তু হচ্ছে আলোর মাধ্যমে মেসেজটা পাস করবে। তো আলোর যে বেগ অনেক উচ্চ বেগে আমরা জানি। আমাদের মহাবিশ্বের সবচেয়ে বেশি বেগ আলোর। তো এই উচ্চ বেগে হচ্ছে তোমার ডেটা কিন্তু তখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। তাহলে ডেটা ট্রান্সফার রেটটা হবে অনেক বেশি। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা সুবিধা এই অপটিক্যাল ফাইবার কেবলে আলোক সংকেত ব্যবহার করার পেছনে। আর এখানে কার্যপ্রণালী যেটা মানে আলোক সংকেতটাকে আমরা যে পাস করতেছি, এটা কিভাবে পাস হচ্ছে এটা যদি একটু বুঝাই, যে আমাদের এখানে যেটা হয় যে আমাদের যে তারটা থাকে ওই তারের একদম ভেতরে একটা কাচের তৈরি একটা লেয়ার থাকে। এটাকে আমরা বলি হচ্ছে তোমার এটাকে আমরা বলি হচ্ছে কোর। এটা হচ্ছে কাচের তৈরি। এই কোরের বাইরে ভিন্ন প্রতিসরণাঙ্কের একটা তোমার পদার্থের হচ্ছে লেয়ার থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাডিং। তাহলে আমাদের কোরের বাইরের যেই স্তরটা থাকে বা লেয়ারটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাডিং। তাহলে মনে রাখবা ভেতরে থাকে কোর, কোরের বাইরে থাকে ক্ল্যাডিং। ঠিক আছে? তো আমরা আমাদের যেই সংকেতটা এক পাশ থেকে আরেক পাশে পাঠাই ওইটাকে মূলত এই কোরের ভেতর দিয়েই পাঠাই। কিভাবে পাঠাই? আমরা হচ্ছে আমাদের আলোক সংকেত যেটাকে সিগন্যাল আকারে পাঠানো দরকার ওইটাকে কোর দিয়ে এরকম ভাবে হচ্ছে আমরা নিক্ষেপ করি যে এইটা যখন কোর আর ক্ল্যাডিং এর বিভেদ তলে গিয়ে হচ্ছে যখন আপতিত হয় তখন সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়। তো এতে করে যেটা হয় আমাদের এই আলোক সংকেতটা ক্ল্যাডিং এ প্রবেশ না করে তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আবার করে ফিরে আসে। তাহলে এই যে এইভাবে পুরো জিনিসটা বাউন্স খেতে 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 একটা সময় গিয়ে অপর প্রান্তে পৌঁছায়। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হচ্ছে কেন? হচ্ছে কারণ কোরের প্রতিসারণাঙ্কটা আমরা বেশি রাখি, ক্ল্যাডিং এর প্রতিসারণাঙ্কটা আমরা কম রাখি, যার ফলে আমার আলোটাকে যখন হচ্ছে আমি সংকট কোণের চেয়ে কম কোণে আপতিত সংকট কোণের চেয়ে আমি যখন বেশি কোণে আপতিত করতেছি কোর ক্ল্যাডিং এর বিভব তলে তখন এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতেছে, যার ফলে আমার লাইটটা কোরের মধ্যে বাউন্স খেতে খেতে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের মেকানিজমটা। এখন এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পড়ে রাখতে পারি। আমাদের ডেটা ট্রান্সমিশনের ব্যান্ডউইথটা এখানে অনেক বেশি হয় অন্যান্য তারের চেয়ে। কোএক্সিয়াল বা টুইস্টেড পেয়ার কেবল তারের চেয়ে এখানে আমাদের ডেটা ট্রান্সমিশন ব্যান্ডউইথটা অনেক বেশি হয়। আর হচ্ছে আমরা এখানে যেই লাইটটা ইউজ করি ওই লাইটের একটা তোমার ফিক্স তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ থাকে যেই রেঞ্জের মধ্যে আমরা রেজাল্টটা ভালো পাই। সো ওই রেঞ্জটা হচ্ছে 1300 থেকে 1500 ন্যানোমিটার। এই ২ টা পয়েন্ট হচ্ছে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। ঠিক আছে? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের জন্য খুব ইম্পোর্টেন্ট। ওকে। আর হচ্ছে লেয়ার গুলো তো আমরা দেখেছি যে আমাদের কোন লেয়ার কি, কি কাজ করে। একটা লেয়ার বলা হয়নি জ্যাকেট, সেটা হচ্ছে যে প্রোটেক্টিভ একটা লেয়ার বাইরে থাকে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো দেখেছি। দেখো একটা এমসিকিউ কোয়েশ্চেন আমরা এখানে পাচ্ছি যে অপটিক্যাল ফাইবারের অংশ কোনটি? তো আমরা এই যে কোর, তারপর ক্ল্যাডিং, তারপর জ্যাকেট সবগুলোকেই কিন্তু অপটিক্যাল ফাইবারের অংশ হিসেবে একটু আগে পড়ে আসছি। ঠিক আছে? তাহলে এখানে অপশন হবে ডি অ্যান্সার। তারপর বলতেছে নিচের কোনটি নন মেটালিক কেবল? তাহলে বুঝো নন মেটালিক বলতে আসলে আমরা কি বুঝি? কোন কেবলটাকে বুঝি? এই যে ফাইবার অপটিক কেবল যেখানে আমাদের কোনো তারের মাধ্যমে বা মেটালের মাধ্যমে বিদ্যুৎ সংকেত পরিবহন করা হয় না, বরং এখানে কাচের মাধ্যমে আলোক সংকেত পরিবহন করা হয়। ঠিক আছে? ওকে, তো এখন আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রকারভেদ। তো আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর যে ধারণা এটাকে কয়েক ভাগে আমরা বিভাগ তোমার হচ্ছে বিভক্ত করতে পারি। যার মধ্যে একটা হচ্ছে তোমার মালিকানার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে তোমার বাসার যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে এটা কিন্তু তোমার মালিকানাধীন বা তোমার বাসার মালিকানাধীন একটা নেটওয়ার্ক। ওইখানে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। বাট তুমি যদি মোবাইল অপারেটর রা যে মোবাইল নেটওয়ার্ক প্রোভাইড করে, বিভিন্ন মোবাইল অপারেটররা যে মোবাইল নেটওয়ার্ক প্রোভাইড করে, সেটার কথা যদি চিন্তা করো, সেখানে কিন্তু হচ্ছে কোনো অনুমতির ব্যাপার নাই যে কে ব্যবহার করতে পারবে, কে ব্যবহার করতে পারবে না। তুমি যদি হচ্ছে মোবাইল সিম কিনে রাখো এবং হচ্ছে যদি একটা প্যাকেজ কিনে রাখো, তাহলে দেখবা ইজিলি তুমি মোবাইল নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারতেছো। ঠিক আছে? তাহলে এটা কিন্তু পাবলিক। তো এই যে আমরা প্রাইভেট পাবলিক এর ব্যাপারটা বুঝলাম।
এরপরে আসো আমরা হচ্ছে সার্ভিস প্রদান আর নিয়ন্ত্রণের ভিত্তিতে যে মোবাইল নেটওয়ার্কের প্রকারভেদ সেটা একটু দেখি। প্রথমে আসতেছে পিয়ার টু পিয়ার। তো পিয়ার টু পিয়ার এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে কিছু কম্পিউটার মিলে হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি হবে। এই কম্পিউটারগুলো সবাই সবার সাথে সরাসরি কানেক্টেড থাকবে। এটাকে আমরা বলতেছি পিয়ার টু পিয়ার। অর্থাৎ কোনো একটা কম্পিউটারের অন্য কোনো একটা কম্পিউটারের সাথে যোগাযোগ করার দরকার হলে সরাসরি যোগাযোগ করবে। মাঝখানে কারো সাহায্য নেওয়ার দরকার নাই। এরপরে আছে হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার। তো এইখানে আমরা যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলা কম্পিউটার একটা সার্ভারের সাথে যুক্ত থাকে। অনেকগুলা কম্পিউটার একটা সার্ভারের সাথে যুক্ত থাকে। সো যখনই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কোনো ডাটা পাঠানো দরকার তখন সেটাকে সার্ভারের মাধ্যমে বা সার্ভার হয়ে পাঠানো হয়। ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে হাইব্রিড। হাইব্রিডে এই ২ টা জিনিস একসাথে থাকে। অর্থাৎ আমাদের কিছু নেটওয়ার্কের অংশ থাকে পিয়ার টু পিয়ার, কিছু নেটওয়ার্কের অংশ থাকে ক্লায়েন্ট টু সার্ভার। তাহলে এই যে ২ টা যখন একসাথে উপস্থিত থাকে তখন ওইটাকে আমরা বলতেছি হচ্ছে হাইব্রিড। আর ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে আমরা যেই ক্লাসিফিকেশনটা হয় ওটা তো অলরেডি দেখে ফেলেছি। ঠিক আছে? প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়্যান এগুলো অলরেডি আমরা দেখে ফেলেছি। ওকে। তো এই যে এখানে এই যে আমাদের ভৌগোলিক বিস্তৃতির উপরে যে নেটওয়ার্কের যে প্রকারভেদটা সেটা এখানে লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যান হচ্ছে সবচেয়ে ছোট যে ভৌগোলিক পরিসরের নেটওয়ার্ক সেটা। ল্যানটা একটু বড়, প্যানের চেয়ে একটু বড়। ক্যানটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় বা একটা ক্যাম্পাস ভিত্তিক যে নেটওয়ার্ক সিস্টেম। ম্যানটা হচ্ছে একটা শহরব্যাপী বা একটা তোমার হচ্ছে বিশাল এলাকাব্যাপী যে নেটওয়ার্কটা তৈরি হয়। আর ওয়্যান এটাকে আমরা ইন্টারনেটের সমতুল্য চিন্তা করতে পারি। ওকে, তো সবগুলার মধ্যে একটা এখানে তুলনামূলক ধারণা দেওয়া আছে যে কোনটার ক্ষেত্রে আমরা কোন বৈশিষ্ট্য দেখতে পাই সেটা আমরা একটু একবার দেখে নিতে পারি। তো আমরা এখন একটা সিকিউ কোশ্চেন সলভ করি চলো। এখানে দেখো বলা হচ্ছে কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে বলা হচ্ছে বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করতে পারে। আচ্ছা, অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা গ নম্বর কোশ্চেনটা দেখি। এখানে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা করো। তাহলে একাডেমিক ভবনে কি ছিল একটু আমরা দেখি। একাডেমিক ভবনে আমাদের দেখো স্বল্প দূরত্বে অবস্থিত কিছু নেটওয়ার্ক বা ভবন পরস্পরের সাথে যুক্ত ছিল। ঠিক আছে? তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি যে স্বল্প দূরত্ব বাট কিছু ভবনের কথা বলা আছে। তাহলে এইটা হবে অবশ্যই লোকাল এরিয়া নেটওয়ার্ক। কারণ পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা আসলে খুবই ছোট। একটা রুমের মধ্যে বা ১ থেকে ১০ মিটারের মধ্যে। ঠিক আছে? বাট এইখানে আমাদের কিন্তু ভবন ব্যাপী একটা নেটওয়ার্কের কথা বলা হইছে। তার মানে এটা হচ্ছে অবশ্যই লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে পড়বে। ঠিক আছে? আর ঘ নম্বরে দেখো বলতেছে অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়াম উপযোগী বা উত্তম। তো সে কি করতে যাচ্ছে? সে হচ্ছে সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করছে। অর্থাৎ বেসিক্যালি সে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে। ঠিক আছে? প্রতিটি ভবনে কম্পিউটারগুলোকে এই যে সে হচ্ছে একই নেটওয়ার্কের আওতায় আনতে যাচ্ছে। সো এই যে খরচটা কিন্তু সে আবার কম রাখতে চাচ্ছে। এইটা একটু মাথায় রেখো। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক বানাবে বাট খরচটা কম। তো তুমি যদি চিন্তা করো আমাদের কোয়েক্সিয়াল কেবল আর টুইস্টেড পেয়ার কেবল এই ২ টার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আমরা স্বল্প দূরত্বে কাজটা অনেক ইজিলি করতে পারি ডেটা ট্রান্সমিশনের। বাট কোয়েক্সিয়াল কেবলের যে খরচ সেটা কিন্তু টুইস্টেড পেয়ার কেবলের খরচের চেয়ে বেশি। তাহলে কম খরচের কথা যেহেতু বলছে তাহলে অবশ্যই আমরা টুইস্টেড পেয়ার কেবলের দিকে যাব। টুইস্টেড পেয়ার কেবল। হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবলের খরচ কোয়েক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবলের চেয়ে কম। ওকে, দেখো এখানে বলা হচ্ছে WiMAX এর স্ট্যান্ডার্ড কত? তো আমরা একটু আগে দেখে আসছি WiMAX হচ্ছে 802.16 স্ট্যান্ডার্ড IEEE। এরপরে বলা হচ্ছে একটি দেশের মধ্যে নেটওয়ার্ক কানেকশন কোনটি? দেশের মধ্যে। তাহলে দেশের মধ্যে মানে কি? পরিসরটা অনেক বড় না। এটা কিন্তু WAN ছাড়া অন্যগুলো দিয়ে কভার হবে না। এরপরে আমরা এই জিনিসটা অলরেডি দেখে ফেলেছি মালিকানা অনুসারে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ বা নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে আমাদের যে শ্রেণীবিভাগটা ছিল। তো এখানে একটু আরেকবার বলি এই যে আমাদের সেন্ট্রালাইজড যে নেটওয়ার্ক এটা কিন্তু আসলে যে ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্কটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের সার্ভারটা হচ্ছে এইখানে মেইন কন্ট্রোলারের ভূমিকা পালন করতেছে। তার মাধ্যমেই সব নেটওয়ার্কের কাজকর্ম হচ্ছে। আর হাইব্রিড নেটওয়ার্কটা হচ্ছে যেখানে আমাদের পিয়ার টু পিয়ার আর হচ্ছে ক্লায়েন্ট টু সার্ভার ২ টাই থাকবে, ২ টাই উপস্থিত থাকবে। ঠিক আছে? আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের ব্যাপারটা হচ্ছে যেখানে অনেকগুলো ক্লায়েন্টস টু সার্ভার থাকবে যারা পরস্পরের সাথে কানেক্টেড।
ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ওকে। তো এই যে এখানে এই জিনিসগুলা আলাদা করে ছবি দিয়ে দেখানো আছে ক্লায়েন্ট টু সার্ভার অ্যান্ড পিয়ার টু পিয়ার সার্ভার নেটওয়ার্ক। ওকে। বলা হচ্ছে কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট হিসেবে কাজ করে। ওই যে বলেছিলাম না পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ারে সবাই সবার সাথে কানেক্টেড। সো সবাই ক্লায়েন্ট, সবাই সার্ভার। ওকে, আমরা এখন কিছু নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কথা বলবো। নেটওয়ার্ক ডিভাইস গুলো হচ্ছে সেই ডিভাইস যারা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিল্ড আপ করতে হেল্প করে। তো এর মধ্যে প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাউটার। তো রাউটার যেটা করে মনে রাখবা সবসময়, ও হচ্ছে ২ বা ততোধিক একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করে। ঠিক আছে? একই প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে হচ্ছে আমাদের রাউটার। সেটা তোমার ২ টা LAN হইতে পারে, তারপর একটা LAN একটা তোমার MAN হইতে পারে। এদেরকে কানেক্ট করতে পারে রাউটার। ঠিক আছে? এরপর আমরা যদি হচ্ছে সুইচের ব্যাপারে কথা বলি, সুইচ যেটা করে সেটা হচ্ছে ও হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। মনে রাখবা সবসময় একটা সুইচ একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে। একটা সুইচের মাধ্যমে আমরা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারি। এছাড়া সুইচকে ইন্টেলিজেন্ট টার্মিনাল বা ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়, কারণ ও হচ্ছে তোমার ব্রডকাস্ট করার পাশাপাশি ইউনিকাস্ট বা মাল্টিকাস্ট করতে পারে। অর্থাৎ যাকে তোমার ডেটা পাঠানো দরকার শুধুমাত্র তাকেই ডেটা পাঠায়। বাট হাব এই কাজটা করতে পারে না। হাব যখন হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে, তখন ওর কাছে যদি কেউ ডাটা পাঠায় ফরওয়ার্ড করার জন্য, তখন ও সেটাকে ব্রডকাস্ট করে সবার কাছে সেটা ফরওয়ার্ড করে দেয়। এইজন্য হাবকে আমরা হচ্ছে ডাম্প ডিভাইস বা ডাম্প টার্মিনালও বলি। এরপরে আসতেছে আমাদের মডেম। তো মডেম ডিভাইসটা হচ্ছে আমাদের ওই যে মনে আছে আমরা একদম শুরুতে ট্রান্সমিটার আর হচ্ছে রিসিভার নামে ডেটা ট্রান্সমিশন সিস্টেমের ২ টা কম্পোনেন্টের ব্যাপারে কথা বলেছিলাম। তো আমাদের ওই ২ টা কম্পোনেন্টের কাজ ছিল মূলত সিগন্যাল কনভার্সন করা। এক টাইপের সিগন্যাল থেকে আরেক টাইপের সিগন্যাল তৈরি করা। তো ওই ট্রান্সমিটার আর রিসিভার হিসেবে মূলত আমরা এই মডেম ডিভাইসটাকে ইউজ করে থাকি। তো মডেম কি করে? এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল, এই যে এনালগ থেকে ডিজিটাল, আবার ডিজিটাল থেকে এনালগ। এই ব্যাপারটাকে মডুলেশন ডিমডুলেশন বলে। এই এনালগ থেকে ডিজিটাল এটা মডুলেশন, আর ডিজিটাল থেকে এনালগ এটাকে ডিমডুলেশন বলে। তো এই ব্যাপারটা করে হচ্ছে আমাদের মডেম নামক ডিভাইস। ঠিক আছে? ও একই সাথে মডুলেশন এবং ডিমডুলেশন এই ২ টা কাজ করে। এরপরে আসতেছে আমাদের রিপিটার। রিপিটার ডিভাইস যে কাজটা করে সেটা হচ্ছে ও একটা দুর্বল সিগন্যালকে পুনরায় আগের রূপে তৈরি করতে পারে বা আগের মতো শক্তিশালী রূপে তৈরি করতে পারে। ঠিক আছে? এটা কোথায় কাজে লাগে? যখন আমরা অধিক দূরত্বে বা বেশি দূরত্বে যখন আমরা সিগন্যালকে পাঠাতে চাই, তখন আমাদের সিগন্যাল অল্প দূরত্ব গিয়েই যদি হচ্ছে তোমার তার শক্তি হারিয়ে ফেলে বা স্ট্রেংথ হারিয়ে ফেলে, তখন আমাদের সিগন্যালটাকে আবার নতুন করে জেনারেট করা বা তার শক্তি বাড়িয়ে আবার নতুন করে পাঠানোর প্রয়োজন হয়। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এই রিপিটার নামক ডিভাইসটাকে ইউজ করে থাকি। ঠিক আছে? এরপরে আসো গেটওয়ে। গেটওয়ে অনেকটা রাউটারের মতোই কাজ করে। অর্থাৎ গেটওয়ে ডিভাইসটা হচ্ছে আমাদের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। বাট পার্থক্যটা যেই জায়গাতে আছে এবং যেই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করতে পারলেও গেটওয়ে কিন্তু ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। তাহলে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা যেটা মনে রাখবো। এরপরে আসতেছে আমাদের এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই কার্ডের মাধ্যমে এই কার্ডের মাধ্যমে আমরা হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। কোনো একটা ডিভাইসকে আমরা নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারি কিভাবে? আমাদের এই এনআইসি কার্ডে একটা ইউনিক নাম্বার থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্কে সংযুক্ত কোনো একটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। সো এই এনআইসি ডিভাইসটা আমাদের কোনো একটা তথ্য পাঠানোর ক্ষেত্রে বা তথ্য গ্রহণ করার ক্ষেত্রে এই ম্যাক অ্যাড্রেসকে ব্যবহার করে থাকে এবং এর মাধ্যমে হচ্ছে সে ডেটা কমিউনিকেশন এ সাহায্য করে থাকে। আমাদের এই ডিভাইসগুলোর চিত্র এখানে দেওয়া আছে, একটু দেখে নিতে পারি। ওকে, তো আমরা এখন একটা কোয়েশ্চেন পাচ্ছি যেখানে বলা হচ্ছে মডেম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো আমরা দেখেছি আমাদের কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে মডেম ব্যবহৃত হয়, মডেম কাজে লাগে। এরপরে বলা হচ্ছে কোনটি তারবিহীন ম্যানের সাথে সম্পর্কিত? তো আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম পড়ার সময় যখন হচ্ছে হটস্পট নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলেছি, তখন আমরা দেখেছি আমাদের ওয়াইম্যাক্স যে হটস্পট নেটওয়ার্কটা আছে, এটা হচ্ছে তোমার ৫০ থেকে ৮০ কিলোমিটার রেঞ্জে কাজ করে। তো এটা কিন্তু আমাদের এই ম্যান নেটওয়ার্ক সিস্টেমের যে পরিসর, তার একদম কাছাকাছি একটা পরিসর। সো এইজন্য আমরা বলতে পারি যে ওয়াইম্যাক্স এটা একই সাথে তারবিহীন এবং এটা একই সাথে একটা ম্যান নেটওয়ার্কের আন্ডারে পড়া নেটওয়ার্ক। তাহলে এটাকে আমরা বলতে পারি যে আমাদের এই কোশ্চেনের কারেক্ট আনসার। এরপরে বলা হচ্ছে দেখো ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে কোন ডিভাইস? তো আমরা মনে রাখবো যে গেটওয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট
নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। আর রাউটার হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। ওকে, আমরা চলে এসেছি আমাদের এই চ্যাপ্টারের শেষ টপিকে, যেটা হচ্ছে শেষ না, আমাদের আরো একটা টপিক বাকি আছে, বাট ইম্পর্টেন্স এর দিক থেকে তুলনা করলে এটাই লাস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো টপোলজি বলতে আমাদের নেটওয়ার্কের মধ্যে ডিভাইসগুলো কোন ডিজাইনে বা প্যাটার্নে কানেক্টেড আছে সেটাকে বুঝে থাকি। তো টপোলজি আমাদের হচ্ছে কয়েক রকম হয়, তার মধ্যে একটা আছে হচ্ছে বাস টপোলজি, এছাড়া স্টার, রিং, মেশ, ট্রি, হাইব্রিড, এই টপোলজিগুলো আমাদের আলোচনায় রয়েছে। তো আমরা যদি একটা একটা করে দেখি, বাস টপোলজি এক্ষেত্রে যেই নেটওয়ার্ক কানেকশনটা বানানো হয় সেখানে একটা মাঝখানে তোমার কেন্দ্রীয় তার বা এটাকে আমরা বলি হচ্ছে ব্যাকবোন কেবল, এই ব্যাকবোন কেবল রাখা হয়। এটাকে মেইন কেবলও আমরা বলি, ব্যাকবোন কেবল বা মেইন কেবল। তো এই কেবলের সাথে আমাদের নেটওয়ার্কের অন্য সকল ডিভাইস বা কম্পিউটার সরাসরি যুক্ত থাকে। লাইক ধরো যে এই কম্পিউটারটা আমাদের এই কম্পিউটারকে কোনো তথ্য পাঠাতে চায়, তখন সে কি করবে? সে হচ্ছে এই তারের মাধ্যমে সবার কাছে, সব কম্পিউটারের কাছে এই ডেটাটা ফরওয়ার্ড করে দিবে। তো সব কম্পিউটার তো ডেটাটা গ্রহণ করবে না, শুধুমাত্র যার দরকার সে হচ্ছে ডেটাটা তার থেকে অ্যাকসেপ্ট করবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে হচ্ছে আমাদের বাস টপোলজি কাজ করে। তো বাস টপোলজি ভালো, কারণ এই ক্ষেত্রে খরচটা কম হয়, শুধুমাত্র একটা কেন্দ্রীয় কেবল থাকে, ব্যাকবোন কেবল থাকে। বা ভালো এই কারণে বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলেও টপোলজির উপর ওরকম প্রভাব পড়ছে না। বাট অসুবিধা তো আছে। অসুবিধা হচ্ছে যে এই টপোলজিটা আমরা খুব বেশি বাড়াতে পারি না, ঠিক আছে? বা স্পিডও খুব ভালো পাওয়া যায় না। এরপরে আছে স্টার টপোলজি। স্টার টপোলজির ক্ষেত্রে আমাদের মাঝখানে একটা সেন্ট্রাল ডিভাইস থাকে। এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ডিভাইস, হাব বা সুইচ। ঠিক আছে? তো এই হাব বা সুইচের সাথে হচ্ছে অন্যান্য সকল ডিভাইস সরাসরি যুক্ত থাকে। ঠিক আছে? তো আমাদের যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কোনো কিছু পাঠাতে হয়, তখন আমরা এই কেন্দ্রীয় ডিভাইসের সাহায্যে সেটাকে ফরওয়ার্ড করে থাকি। তো হাবের কাছে বা সুইচের কাছে সেটাকে পাঠানো হয়। তারপর সুইচ বা হাব তাদের নিজস্ব ক্ষমতা বা বুদ্ধিমত্তা অনুযায়ী সেটাকে ফরওয়ার্ড করে থাকে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। তো স্টার টপোলজির সুবিধা হচ্ছে এখানে সহজেই তুমি অন্য কোনো কম্পিউটারকে এনে যুক্ত করতে পারো, বা কোনো একটা কম্পিউটারকে চাইলে বাদ দেওয়া যেতে পারে। রিং টপোলজি, এক্ষেত্রে যেটা হয় আমাদের সবগুলো কম্পিউটার তোমার ধারাবাহিক বা বলতে পারো পাশাপাশি ২ টা কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। ঠিক আছে? এই যে আমাদের এই কম্পিউটার দেখো, সে তার পাশের ২ টা কম্পিউটারের সাথে সরাসরি তার দিয়ে যুক্ত আছে। এইভাবে প্রত্যেকটা কম্পিউটারই যুক্ত থাকে। তো এইভাবে একটা রিং টপোলজি তৈরি হয়। তো যখন কোনো একটা তথ্য তোমার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানোর দরকার হয়, তখন এটা হচ্ছে এই রিং বরাবর বা এই সার্কুলার অর্ডার বরাবর হচ্ছে ট্রাভেল করে। ঠিক আছে? এরপরে আসো মেশ টপোলজি। মেশ টপোলজির ক্ষেত্রে যেটা করি, আমাদের টপোলজির মধ্যে যতগুলো কম্পিউটার আছে তাদেরকে সবাইকে হচ্ছে সরাসরি তার দিয়ে একে অপরের সাথে যুক্ত করে দেই। তো এতে আমাদের ডেটা ট্রান্সমিশনের স্পিডটা অনেক বেড়ে যায়। কেননা একটা কম্পিউটার যেহেতু সরাসরি অন্য কম্পিউটারকে রিচ করতে পারতেছে, তো এক্ষেত্রে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়। কারো মাধ্যমে বা কারো উম থ্রুতে হচ্ছে এখানে ডেটাটা পাঠানোর দরকার হচ্ছে না। ঠিক আছে? বাট এখানে অসুবিধা হচ্ছে তারের পরিমাণটা কিন্তু সিগনিফিক্যান্টলি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো তুমি যদি তারের পরিমাণটা হিসাব করে দেখো, যে এখানে তারের পরিমাণটা আসতেছে হচ্ছে এই যে এত। এখানে আমরা একটা সূত্র দেখতেছি, এই সূত্র দিয়ে বের করা যাচ্ছে। এখানে সূত্রটা একটু বুঝিয়ে দেই, যে তোমার টপোলজির মধ্যে যদি n সংখ্যক ডিভাইস থাকে, সেটা কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসও হতে পারে। মোট সংখ্যাটার কথা বলতেছি। মোট যদি আমার n সংখ্যক ডিভাইস থাকে, এটাকে আমরা নোডও বলি। আমাদের কতগুলা নোড বা কম্পিউটার বা ডিভাইস আছে এই টপোলজির মধ্যে, সেটার কাউন্টটা হচ্ছে n। তো n সংখ্যক যদি তোমার ডিভাইস থাকে টপোলজিতে, তাহলে তাদেরকে মেশ টপোলজির আওতায় আনতে যেই তার লাগবে, সেই তারের পরিমাণটা হচ্ছে n ইনটু n-1/2। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের মেশ টপোলজির আলোচনা। ফাইনালি আমরা হচ্ছে ট্রি টপোলজিতে পৌঁছে গেছি। তো ট্রি টপোলজির ক্ষেত্রে যেটা হয়, যে এখানে হচ্ছে আমাদের টপোলজিটা কিছুটা বলতে পারো যে স্তরে, স্তরে ভাগ করা থাকে। ঠিক আছে? কিছুটা স্তরে, স্তরে ভাগ করা থাকে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এই যে বাম পাশে কতগুলা কম্পিউটার লেয়ারে, লেয়ারে উপরের কিছু কম্পিউটার বা ডিভাইসের সাথে যুক্ত আছে। তো এই ব্যাপারটাকে আমরা ট্রি টপোলজি বলি। ঠিক আছে? তো এটাকে আমরা এই যে অনেক সময় বলি স্টার এবং বাসের একটা মিশ্রণ। ঠিক আছে? কিভাবে? এই দেখো, এইটা একটা বাম পাশে এইটা একটা স্টার টপোলজি, বাম পাশে এইটাও একটা স্টার টপোলজি। আবার তুমি যদি খেয়াল করো, এরা এই যে একটা তার দিয়ে সরাসরি যুক্ত আছে। তো এখানে একটা বাস টপোলজি, অনেকটা এইভাবে আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে?
তো বড় নেটওয়ার্কের জন্য এটা ভালো, যদি অনেক বড় একটা নেটওয়ার্ক তোমার এরকম হায়ারার্কি অনুযায়ী বানাতে হয়। এরপরে ফাইনালি হাইব্রিড টপোলজি, এখানে আমাদের বিভিন্ন ধরনের টপোলজি পরস্পর যুক্ত থাকবে বা আমাদের সিস্টেমের মধ্যে থাকবে, তো তখন এটাকে আমরা বলবো হাইব্রিড। তো সবগুলো টপোলজির মধ্যে একটা তুলনামূলক আলোচনা এখানে টেবিলে দেওয়া আছে, এটা আমরা একটু দেখে নিব। সবগুলো ব্যাপার এখানে সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট তুলনা করা হয়েছে। ওকে, তো আমাদের সবগুলো টপোলজির একটা চিত্র এখানে সুন্দর করে দেওয়া আছে, কোনটা দেখতে কিরকম এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। চলো এখন একটা কোশ্চেন সলভ করি। এখানে বলা হচ্ছে 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তার লাগবে? তাহলে দেখো আমাদের তথ্যে দেওয়া আছে এন এর মান বা কম্পিউটারের সংখ্যা, আমাদের বের করতে হবে তারের পরিমাণ, তারের সংখ্যা। তাহলে সূত্রটা কি ছিল? আমাদের তারের পরিমাণ হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, যেখানে n হচ্ছে আমাদের কম্পিউটারের সংখ্যা। তাহলে আমরা যদি মান বসাই 10 ইন্টু 9 বাই 2 করলে আসতেছে 45, তাহলে এখানে তার লাগবে টোটাল 45টা, অর্থাৎ অপশন সি। ওকে, তো আমরা এখন এখানে হচ্ছে আমরা হচ্ছে সিকিউ পাচ্ছি, তো সিকিউটা আমরা একটু পরে করি। আমরা এই কোশ্চেনটা একটু সলভ করে আসি, এই সিকিউ কোশ্চেনটা। তো এখানে যদি খেয়াল করো আমাদের 3টা চিত্র দেওয়া আছে, তো 3টা চিত্র থেকে গ নম্বর কোশ্চেনে বলছে চিত্র 3 এর টপোলজিটি ব্যাখ্যা করো। তো আমরা যদি চিত্র 3টা একটু দেখি, তুমি কি দেখতে পাচ্ছ দেখো তো। আমাদের এই যে এখানে যে টপোলজিটা আছে, এটা ডিরেক্ট কোনো একটা টপোলজির কিন্তু উদাহরণ হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। কেন? কারণ এই যে বাম পাশে যে টপোলজিটা আছে, এটাকে আমি রিং টপোলজি হিসাবে দেখতে পারলেও আমার ডান পাশে যে টপোলজিটা আছে, এটা কিন্তু একটা স্টার। দেখছো কিভাবে স্টার? এই যে এটা হচ্ছে সেন্ট্রাল ডিভাইস, তার সাথে দুইটা সরাসরি কানেক্টেড। তাহলে আমরা বলতে পারতেছি যে এখানে আসলে একাধিক টপোলজির মিশ্রণ আছে, তার মানে এটা আসলে হাইব্রিড। এরপর ঘ নাম্বার, এখানে বলতেছে চিত্র 1 আর 2 এর মধ্যে কোন টপোলজিটি অধিক সুবিধাজনক? তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কোনটা কোন টপোলজি। চিত্র 1 দেখো এটা হচ্ছে মেশ টপোলজি, আর চিত্র 2 দেখো এটা হচ্ছে তোমার স্টার টপোলজি। এই যে মাঝখানে একটা ডিভাইস, সবাই সবার সাথে কানেক্টেড। সবাই সবার সাথে না, বরং সবাই এই মাঝখানের ডিভাইস বা হাব সুইচের সাথে কানেক্টেড। আর এটা মেশ টপোলজি, সবাই সবার সাথে কানেক্টেড। আমাদের এই মেশ আর স্টারের মধ্যে তুলনা করতে হবে। তো আমরা অধিক সুবিধাজনক যদি চিন্তা করি, এটা আসলে কয়েকভাবে আলোচনা করা যায়। তো আমরা বলবো যে যদি হচ্ছে আমরা ডেটা ট্রান্সফার রেট বা ডেটা ট্রান্সমিশন স্পিডের হিসাবে তুলনা করি, তাহলে মেশ টপোলজি ভালো। আর খরচের দিক থেকে তুলনা করলে স্টার টপোলজি ভালো। ঠিক আছে? তো এইভাবে 2টা পয়েন্টেই আমরা আলোচনা করব। ওকে, আমরা লাস্ট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হচ্ছে তোমার যেই বিষয়টাকে নির্দেশ করে সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে কম্পিউটিং কোনো রিসোর্স বা কম্পিউটিং কোনো ফ্যাসিলিটি যদি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যদি হচ্ছে গ্রহণ করে থাকি, এই ব্যাপারটাকেই বলা হয় ক্লাউড কম্পিউটিং সার্ভিস। তো এইটা আমরা কয়েকভাবে হচ্ছে সেবাটা গ্রহণ করতে পারি। নাম্বার 1 হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, অর্থাৎ গুগল অ্যাপ, মাইক্রোসফট অ্যাজিউর এইসব সফটওয়্যারকে হচ্ছে আমরা কম্পিউটারের মাধ্যমে ইউজ করতে পারি। এটা হবে তখন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারকে হচ্ছে আমরা ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারি, এটাকে তখন আমরা বলবো ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস। আর সফটওয়্যার এজ সার্ভিস, বিভিন্ন সফটওয়্যারকে আমরা ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতে পারি, তখন এটাকে বলবো সফটওয়্যার এজ সার্ভিস। ঠিক আছে? এছাড়া আরো 2টা এক্সাম্পল আমরা দিয়ে থাকি অনেক সময়, নেটওয়ার্ক এজ সার্ভিস, অনেক সময় হচ্ছে আমরা ভিপিএন ইউজ করে থাকি ইন্টারনেটের মাধ্যমে, ওগুলো হচ্ছে নেটওয়ার্ক এজ সার্ভিসের আন্ডারে পড়ে। তো ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেলের কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে? প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড আর হচ্ছে হাইব্রিড ক্লাউড। ওকে, তো আমাদের এই ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারে 3টা জিনিস একটু মাথায় রাখবো। ঠিক আছে? 3টা জিনিস এটা একটু মাথায় রেখো। একটা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং এর অন্যতম একটা ফিচার হচ্ছে যে এখানে তোমার হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি থাকে, অর্থাৎ যত বেশি তোমার রিসোর্স দরকার তত তুমি অ্যাভেল করতে পারবে, বাট এখানে পেমেন্ট করতে হবে। নাম্বার 2 হচ্ছে অন ডিমান্ড, অর্থাৎ যখন তোমার প্রয়োজন শুধুমাত্র তখনই তুমি ইউজ করবা। আর থার্ড হচ্ছে পে অ্যাজ ইউ গো, যখন তুমি ইউজ করবা শুধুমাত্র তখনই তোমাকে ওটার জন্য পেমেন্ট করতে হবে। ওকে, তো আমরা এখন একটু এই কোশ্চেনটার অ্যান্সার করার ট্রাই করি। এখানে বলতেছে দেখো একটি কল সেন্টারে 8 পোর্টের 3টি নেটওয়ার্ক ডিভাইসের সাহায্যে কম্পিউটারগুলোকে যুক্ত করে গঠিত 3টি ল্যান নেটওয়ার্কে ফাইবার অপটিক কেবল দিয়ে একটি নেটওয়ার্ক টপোলজির আওতায় আনা হয়। ওকে, তাহলে 8 পোর্টের 3টি নেটওয়ার্ক ডিভাইসের সাহায্যে কম্পিউটারগুলোকে যুক্ত করে 3টি লোকাল নেটওয়ার্ককে ফাইবার অপটিক কেবল দিয়ে একটি নেটওয়ার্ক টপোলজির আওতায় আনা হয়েছে। তাহলে খেয়াল করো 3টা ল্যান, তাহলে প্রত্যেকটা ল্যান একটা একটা সুইচ দিয়ে বানানো হয়েছে, ওই যে 8 পোর্টের 3
ডিভাইস, সুইচ বা হাব দিয়ে বানানো হয়েছে আর কি, ঠিক আছে? ওকে। আর পরের পার্টে কি বলছে উদ্দীপকে দেখো, যেখানে একটি বিশেষ অনলাইন সেবামূলক প্রযুক্তির সাহায্যে ক্লায়েন্টদেরকে 24/7 অন ডিমান্ড সার্ভিস দেওয়া হয় এবং ক্লায়েন্টরা পে অ্যাজ ইউ গো পদ্ধতিতে বিভিন্ন কাজের মূল্য পরিশোধ করতে পারে। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আসলে ক্লাউড সার্ভিসের কথা বলা হচ্ছে। তো ঘ নম্বরের কোশ্চেনে কি বলছে? উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে উদ্দীপকের অনলাইন সেবামূলক প্রযুক্তিটি সহায়ক ভূমিকা পালন করবে। বিশ্লেষণ করে মতামত দাও। তাহলে বলো তো, আমাদের এইখানে আমরা যেহেতু আইডেন্টিফাই করে ফেলতে পারছি যে এটা ক্লাউড তোমার হচ্ছে এটা যেহেতু ক্লাউড সার্ভিসকে বোঝানো হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো না যে এটা এখন কিভাবে ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করতে তোমার সাহায্য করে। যে এই যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম যে ইউজ করতে পারতেছি। ধরো যে কোনো একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে হোস্ট করার জন্য অনেক রিসোর্সের প্রয়োজন। এখন যে ওয়েবসাইটটা বানিয়েছে বা যার জন্য ওয়েবসাইটটা বানানো হয়েছে তার এত রিসোর্স নাই। ধরো তার বড় সার্ভার নাই। তাহলে সে এত ভারী একটা ওয়েবসাইটকে কিভাবে হোস্ট করবে বা ওইটাকে কিভাবে হচ্ছে রান করবে। তো সে এইটা কিন্তু ইজিলি চাইলে ক্লাউড সার্ভিসের মাধ্যমে সে হচ্ছে করতে পারে। অর্থাৎ ক্লাউড সার্ভিসের যেই বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বা এই যে যারা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারকে সার্ভিস হিসেবে যারা হচ্ছে তোমার প্রোভাইড করে, তাদের কাছ থেকে কিন্তু এই সার্ভিসটা নিয়ে তারপর হচ্ছে ওয়েবসাইটটাকে কিন্তু ডিপ্লয় করা যায়। তো আমরা বলব এখানে যে বিভিন্নভাবেই আরকি ব্যবসায়িক সুযোগ বা ই-কমার্স বিভিন্ন ওয়েবসাইট লঞ্চ করার ক্ষেত্রে কিন্তু ক্লাউড সার্ভিস ইউজ করা হচ্ছে। ঠিক আছে? বা ক্লাউড কম্পিউটিং ইউজ করা হচ্ছে। ওকে, তো আমরা এখন কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি। দেখো বলা হচ্ছে রোমিং কি? তো ওই যে আমরা যখন হচ্ছে 3G মোবাইল নিয়ে যখন কথা বলেছি বা আমরা প্রথম 2G মোবাইল নিয়ে যখন কথা বলেছি, তখন আমরা দেখেছি যে ওইখানে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়েছে। তো এটা বেসিক্যালি আমি সহজ করে বুঝালে ইন্টারন্যাশনাল কল করার যে সুবিধাটা, এটাকে আমরা বলি রোমিং। এরপর রিপিটার কি? রিপিটার হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকে রিজেনারেট করতে পারে। পিকোনেট হচ্ছে ব্লুটুথের সাথে সম্পর্কিত একটা শব্দ। ব্লুটুথ দিয়ে আমরা যে ছোট নেটওয়ার্ক তৈরি করি, ওটাকে একেকটা পিকোনেট বলা হয়। তারপর ব্লুটুথের এক্সাম্পল দেওয়া আছে। ব্লুটুথ হচ্ছে একটা হটস্পট নেটওয়ার্ক, স্বল্প দূরত্বে তৈরি করা একটা হটস্পট নেটওয়ার্ক। এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে ডেটা আদান-প্রদান নিশ্চিত করা হয়। এরপর গেটওয়ে কি? গেটওয়ে হচ্ছে তোমার একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট ২ টা নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। এরপরে বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট কি? ওই যে মনে আছে আমরা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ নিয়ে কথা বলেছিলাম। তো এখানে আমরা দেখেছি যে ২ টা মাইক্রোওয়েভ স্টেশন তারা হচ্ছে একটা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করে। তো ওই যেই স্যাটেলাইটটা তোমার পৃথিবী থেকে ৩৬,০০০ কিলোমিটার উপরে থাকে এবং যেটার পর্যায়কাল হচ্ছে পৃথিবীর যে আহ্নিক গতির পর্যায়কাল তার সমান, ওইটাকে আমরা বলি হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। এরপরে বলা হচ্ছে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। তারপরে বলা হচ্ছে মোবাইল প্রজন্ম কি? এটা আমরা দেখেছি। মোবাইল প্রজন্ম হচ্ছে যে তোমার মোবাইলের যে প্রযুক্তিগুলো, এগুলো সময়ের সাথে যে ক্রম বিকশিত হচ্ছে বা যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, এই ব্যাপারটাকেই আমরা যখন হচ্ছে একেকটা ক্লাসে ভাগ করতেছি, এটাকে আমরা বলতেছি একেকটা মোবাইল প্রজন্ম। তারপরে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আমরা অনেকগুলো কম্পিউটারকে যখন পরস্পরের সাথে সংযুক্ত করতেছি, তখন যে সিস্টেমটা তৈরি হচ্ছে, এটা কম্পিউটার নেটওয়ার্ক। আর বিট সিনক্রোনাইজেশন হচ্ছে একটা বিট পাঠানোর পর পরের বিট কত সময় পর পাঠাবো, এই ব্যাপারটা যদি আমি নির্ধারণ করে দিই, এটা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। ওকে, আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখানে দেখে নেই। এগুলো নিয়ে একটু আলোচনা করি। এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। তোমাদের অনেক সময় বই পড়া উম উম বা বলতে পারি যে বইয়ের ব্যাপারে অনীহা থাকার কারণে এই জিনিসগুলো ওইভাবে টু দ্যা পয়েন্ট তোমরা লিখতে পারো না। ঠিক আছে? তো আমি একটু এগুলো নিয়ে ডিসকাস করি। এখানে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এ স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহার করার কারণ কি? ওই যে আমরা দেখেছি এখানে সময় যেহেতু নির্ধারিত থাকে না, এই কারণে আমাদের ডেটা ট্রান্সমিশনটা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে এটা বলে দেওয়ার জন্য ২ টা বিট অতিরিক্ত লাগে। এরপরে বলা হচ্ছে প্রেরক ও প্রাপক হিসাবে একই ডিভাইস ব্যবহৃত হয়। তাহলে এটা আসলে কোন ট্রান্সমিশনকে করতেছে, আমাদের উল্লেখ করতেছে বা পয়েন্ট করতেছে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশনকে উল্লেখ করতেছে, যেখানে আমাদের সেন্ডার একই সাথে ডেটা পাঠাতে পারে আবার রিসিভও করতে পারে। ঠিক আছে? এরপর আমাদের পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলা হয়। এর কারণ হচ্ছে আমাদের মোবাইল নেটওয়ার্কে আমাদের যেই কভারেজ এরিয়াটা আছে, সেই কভারেজ এরিয়াকে আমরা কিছু হেক্সাগোনাল
অঞ্চলে ভাগ করে থাকি। হেক্সাগোনাল কিছু রিজিয়নে ভাগ করে আমরা হচ্ছে পুরো মোবাইল নেটওয়ার্ক কভারেজ এরিয়াটা তৈরি করে থাকি। তো এই যে ছোট আমরা কিছু হেক্সাগোনাল এরিয়ায় ভাগ করতেছি, এগুলোকে একেকটা সেল বলা হয়। এইজন্য মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলা হয়। ঠিক আছে? মোবাইল নেটওয়ার্কটাকে। রিয়াল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড তো মনে রাখবা রিয়াল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড বলতে আসলে আমরা বুঝি হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। যেখানে আমাদের অনেক বেশি ডেটা এট এ টাইম হচ্ছে ফ্লো হতে থাকে। এরপরে হচ্ছে গেটওয়েকে প্রোটোকল কনভার্টার বলা হয়। তো আমরা দেখেছি গেটওয়ে হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। সো তাকে কি করতে হয়? একটা নির্দিষ্ট প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক থেকে অন্য একটা প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে ডেটা পাঠাতে হয়। তো এইজন্য তাকে আমরা প্রোটোকল কনভার্টার বলি। যেহেতু এক প্রোটোকল থেকে আরেক প্রোটোকলে ডেটা পাঠাতে পারতেছি। ওকে। তো এরই মধ্য দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। সো চ্যাপ্টারটা অনেক বেশি থিওরিটিক্যাল। সো এইজন্য তোমাদের অনেক সময় চ্যাপ্টারটা পড়তে একটু কষ্ট হয় বা চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো ইম্পোর্টেন্ট সেটা মার্ক করে আইডেন্টিফাই করতে তোমাদের কষ্ট হয়। তো এই জিনিসটাই কিন্তু আজকে আমি এই ক্লাসে করে দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ যেই জায়গাগুলো ইম্পোর্টেন্ট, যেই কোয়েশ্চেন গুলো আসে, যেই টপিক থেকে তোমাদের পড়া উচিত সেই জায়গাগুলো আমি নির্ধারণ করে আমি হচ্ছে ফাইন্ড আউট করে তোমাদের জন্য জিনিসটা কম্প্যাক্ট ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য বেশ হেল্পফুল হবে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।